শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 23তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের পর্বটি বীক্ষণ পর্ব, অর্থাৎ এই পর্বে আমরা একটি ছবি দেখিয়ে থাকি, ছবি নিয়ে আলোচনা করে থাকি এবং ছবির পরিচালকের সঙ্গেও একটা মত বিনিময় ঘটে থাকে। আমরা আজকে যে ছবিটি দেখাবো সেটি একটু ব্যতিক্রম, এই জন্য যে আমরা সচরাচর স্বল্পদৈর্ঘ্য ছবি দেখিয়ে থাকি আর সময়ের কারণে, কিন্তু আজকের ছবিটি এই প্রথমবারের মধ্যে আমরা একটা পূর্ণদৈর্ঘ্য ছবি দেখাচ্ছি, যেটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। কারণ যে বিষয়টি নিয়ে ছবিটি হয়েছে সেটি আসলে শুধু আমাদের নয়, এটা গোটা বিশ্বেরই এখন এটা আলোচিত বিষয়। এই যে প্রায় 15 লক্ষ শরণার্থী, রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে এসছে এবং তাদেরকে নিয়ে যে একটা একটা মানবিক সংকটেরই উদ্ভব হয়েছে আমাদের দেশে, দেশের বাইরে, বিশ্বময়, সেটি নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি জন্মভূমি। তো এবং তার পরিচালক প্রসূন রহমান। তো প্রসূন রহমান আমাদের সঙ্গেই আছেন আজকে, ফলে আমরা তার মুখ থেকে শুনবো এই ছবিটির বানানোর প্রেক্ষাপট, তার অভিজ্ঞতা এবং ছবিটিকে ঘিরে যে আলোচনা হবে সেই আলোচনায় তিনিও অংশগ্রহণ করবেন। এক ধরনের ভাব বিনিময় হবে এই সুযোগে। তবে তার আগে আমি প্রসূন সম্পর্কে দুটো কথা বলে নিতে চাই। প্রসূন রহমান এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র, তার উচ্চশিক্ষার বিষয় ছিল সমাজবিজ্ঞান, কিন্তু তার পরপরই তিনি দেশের বাইরে চলে যান এবং সেখানে চলচ্চিত্র বিষয়ক উচ্চশিক্ষা গ্রহণ করেন। পাশাপাশি সৃজনশীল লেখালেখি এবং সাংবাদিকতা বিষয়েও তিনি পড়াশোনা করেছেন। করে 2007 সালে তিনি দেশে ফিরে আসেন। এসে একেবারে পূর্ণকালীন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হয়ে পড়েন এবং তার অত্যন্ত সৌভাগ্য, তিনি তারেক মাসুদকে পান তার অন্যতম পথপ্রদর্শক এবং সহযোদ্ধা হিসেবে। তিনি তারেকের সহকারী হিসেবেই তার চলচ্চিত্র নির্মাতার জীবন শুরু করেন এবং এই পর্যন্ত প্রসূন নয় করে বেশ কিছু ছবি নির্মাণ করেছেন। তার মধ্যে রয়েছে 5টি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং এই 5টি স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে একটি আবার ওই তারেক মাসুদকে নিয়ে করা এই ছবি ফেরা। এটা আমার দেখার সুযোগ হয়েছে, খুবই একটা ব্যতিক্রমী ভিন্ন আঙ্গিকের ছবি ছিল সেটি। পূর্ণদৈর্ঘ্য ছবি দিয়ে তিনি হাত পাকান 2015 সালে সুতোপার ঠিকানা নামে একটা ছবি, হয়তো আপনাদের অনেকে দেখা হতে পারে, এটি সরকার অনুমোদন পাওয়া ছবি। তারপর এই দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি হচ্ছে জন্মভূমি, 2018 সালে তিনি করেছেন, 80 মিনিটের ছবি এটি। আরো একটি পূর্ণদৈর্ঘ্য ছবি, এটি এই বছরই মুক্তি পাবে এবং আমরা তার প্রতীক্ষাতে আছি, ঢাকা ড্রিম নামে। আর পাশাপাশি কাজেও রয়েছেন তিনি, আরো দুটো পূর্ণদৈর্ঘ্য ছবির কাজ করছেন এবং একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের কাজ করছেন। পূর্ণদৈর্ঘ্য ছবির মধ্যে রয়েছে প্রাকৃতজন এবং পেছনের সবুজ গ্রাম, আর প্রামাণ্যচিত্রটি হচ্ছে মার্চ থেকে ডিসেম্বর। প্রসূন রহমান অন্য একটি পরিচয় আছে, আমি আগেই বলেছি তিনি ক্রিয়েটিভ রাইটিং এও পড়াশোনা করেছেন, তিনি আসলে একজন লেখকও। তার নিজের লেখা গল্প গ্রন্থ, উপন্যাস রয়েছে, রয়েছে কাব্যগ্রন্থ, দুটো প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যার মধ্যে একটি সিনেমার বাংলাদেশ, এটি গত বছর প্রকাশিত হয়েছে, এটি একটি চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ সংকলন। আর তিনি দুটো গ্রন্থ সম্পাদনাও করেছেন চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ, তারেক মাসুদের তার প্রবন্ধ সংকলন চলচ্চিত্র যাত্রা এবং তারেক মাসুদের সাক্ষাৎকারগুলো, তারেক মাসুদের সাক্ষাৎকারের একটি সংকলন চলচ্চিত্র কথা। তো এখন এই মুহূর্তে তিনি তার নিজেরই প্রতিষ্ঠান ইমেশন ক্রিয়েটর নামে একটি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে, এটির প্রধান নির্বাহী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র ইনস্টিটিউটেও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তো আমরা খুবই আনন্দিত যে প্রসূন আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন। আমরা প্রসূনের ছবিটি ইতিমধ্যেই দেখে নিয়েছি সবাই, আশা করছি লাইভে যারা দেখছেন তারাও হয়তো অনেকেই দেখে নিয়েছেন। ছবিটিকে ঘিরে একটা আলাপ আলোচনা হবে এবং এতে যারা দেখেননি তাদেরও যদি আগ্রহ তৈরি হয় আমাকেও জানাতে পারেন, প্রসূনকেও জানাতে পারেন, আমরা তাদেরকে ছবিটি দেখানোর ব্যাপারে সাহায্য করব। তো আমি আমার সূচনা বক্তব্য দীর্ঘায়িত না করে আনুষ্ঠানিকভাবে বিস্তারের পক্ষ থেকে প্রসূনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। প্রসূন। অনেক অনেক ধন্যবাদ আলম ভাই, অনেক ধন্যবাদ বিস্তারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই আলোচনায়। আমি ফলো করছিলাম, আপনি অনেকগুলো প্রায় এটি বোধহয় 23তম পর্ব সম্ভবত, যে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনার যিনি ছিলেন। কিছু মানুষকে আমি সম্ভবত আপনি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট।
বাট আমি ধন্যবাদ জানাচ্ছি তবুও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে যারা এই আলোচনায় উপস্থিত আছেন, শোয়েব আলদার সহ বিধান দা এবং আরো অন্য যারা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিটি ধৈর্য ধরে দেখার জন্য এবং আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ যদি আমরা জি বলো বলে যাও। জি যদি চলচ্চিত্র জন্মভূমির কথা আমরা বলি, আমরা ধরেন এই এটা আমি একটু পরেই তোমাকে আহ্বান জানাবো আর কি। হ্যাঁ, আমি এগিয়ে আমার দ্বিতীয় তথ্যগুলো দিয়ে রাখি দর্শকদের জন্য, যে আমরা সাধারণত এই পর্বটিতে ছবিটি নিয়ে একটা আনুষ্ঠানিক আলোচনার ব্যবস্থা রাখি। একজন পূর্ব নির্ধারিত আলোচক থাকে আমাদের, যিনি এটাকে ঘিরে বেশ দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ আলোচনা করেন, এবং এরপর যারা জুমে থাকেন তারাও কথাবার্তা বলেন, আলোচনা করে। আমাদের মূল লক্ষ্য ছবি দেখা যতটা, ছবিটার ঘিরে আলোচনাও ততটা, এবং পরিচালকের বক্তব্য শোনা। তো আমাদের আজকের আমন্ত্রিত আলোচক শৈবাল চৌধুরী, যার কথা আপনারা অনেকেই জানেন, যে নিতু পর্ব আমাদের এই পর্বে কোন একটি পর্বে এসেছেন আলোচক হিসেবে। তিনি চলচ্চিত্র নির্মাতাও নিজে, তিনি 5টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, একজন অত্যন্ত নিবেদিত পান চলচ্চিত্র সংগঠক তিনি। তার বই রয়েছে, একাধিক চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ রয়েছে। তিনি চলচ্চিত্র লেখক এবং চলচ্চিত্র সমালোচক। অতি সম্প্রতি খুব বিশাল বড় একখানে চলচ্চিত্র সমালোচনা গ্রন্থ বেরিয়েছে তার, স্ক্রিন নামে। তো আজকে আমরা শৈবাল চৌধুরীকে পেয়েছি আমাদের মাঝখানে। আমি এই সুযোগে শৈবালকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের একজন প্রবীণ চলচ্চিত্র কর্মী, আমাদের চট্টগ্রাম চলচ্চিত্র আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব বিধান বড়ুও আছেন এখানে। তো আমাদের খুব ভালো লাগছে, যা আমার মনে হয় আজকে আমরা সবাই মিলে এটা জমজমাট আলোচনা শুরু করতে পারবো। তো আলোচনা যাওয়ার আগে আমি প্রসূনকে অনুরোধ করব তার এই ছবিটি নির্মাণের প্রেক্ষাপট, জন্মভূমি কখন, কিভাবে, কেন তিনি বানালেন, তার অভিজ্ঞতা, তার কিছু প্রতিক্রিয়া নিয়ে একটা সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেওয়ার জন্য। প্রসূন। অনেক ধন্যবাদ আলম ভাই। জন্মভূমির ব্যাপারটি আসে অ্যাকচুয়ালি, আমরা জানি যে রোহিঙ্গা ক্রাইসিসটি আমাদের দেশে আসলে অনেকদিন থেকে চলছে। আমরা 2017-তে সবচেয়ে বড় এক্সোডাসটি ঘটে, কিন্তু এটি আসলে প্রথম নয়, এটি 7মবারের মতো। তো মোট 7টি এক্সোডাস হয়েছে এই পর্যন্ত। তো আমার আসলে এত বড় একটি বিষয়ে খুব কাহিনী চিত্র নির্মাণ একটু কঠিন কাজ। আমার প্রথম ভাবনা ছিল যে আমি একটি প্রামাণ্য চলচ্চিত্রই নির্মাণ করবো। আমি চেষ্টা করি, আমার ফিল্ম স্কুলে আমার মেজর ছিল প্রামাণ্য চলচ্চিত্রতেই। তো এবং আমি আমার যারা অগ্রজ নির্মাতা, তারেক ভাই বলি, তানভীর ভাই, মোর্শেদ ভাই, ওনারা সবাই একটি কাহিনী চিত্রের পরে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করবার চেষ্টা করেছেন। আমার নিজের ভালো লাগার জায়গাটিও আসলে প্রামাণ্য চলচ্চিত্রই। প্রামাণ্য চলচ্চিত্র অনেক বেশি নির্মাতাকে অনেক বেশি গ্রাউন্ডেড রাখে, এবং আমাদের তারেক ভাই সহ আমাদের অন্যান্য সৃজনশীল ধারা নির্মাতাদের যদি দেখেন, সবাই দেখবেন যে তাদের কাহিনী চিত্রগুলো খুব প্রামাণ্য চিত্রের মতোই কাছে, জীবনের খুব কাছাকাছি। তো এই জায়গা থেকে আমার আসলে আমাদের সময়টাতে, আমরা যে সময়টা অতিক্রম করছি, এই সময়টাতে যে রাষ্ট্রীয় নাগরিক জীবনে, জাতীয় জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে, এর একটা রিফ্লেকশন আমাদের কাজের মধ্যে রাখবার চেষ্টা করা। প্রতিটি সৃজনশীল নির্মাতাই চেষ্টা করেন তার সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাপুঞ্জি, তার নৃতাত্ত্বিক একটা ঘটনাবলীর রিফ্লেকশন থাকবে তার কাজের মধ্যে। তো সেই ভাবনা থেকে আমারও অ্যাকচুয়ালি 2017-তে আগস্টে যখন সেই সবচেয়ে বড় এক্সোডাসটি ঘটে, আমরা জানি যে প্রতিবারই বাংলাদেশি রোহিঙ্গারা যতবারই ওখান থেকে তাদের রাখাইন থেকে বিতাড়িত হচ্ছে, ততবারই বাংলাদেশই তাদের প্রথম আশ্রয় হয়, এবং এটা ভৌগোলিক কারণেই হয়ে থাকে। তো 2017-এ সবচেয়ে বড় এক্সোডাসটি হওয়ার 1 মিলিয়ন প্লাস পিপল যখন আসে এখানে, তো আমারও আসলে একটি প্রামাণ্য চলচ্চিত্রই নির্মাণের ভাবনা ছিল প্রথমে। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে চলচ্চিত্র একটি ব্যয়বহুল মাধ্যম, দূরে গিয়ে যে লজিস্টিক সাপোর্ট সহ অন্যান্য যে বিষয়গুলো, তো একটি বড় প্রতিষ্ঠান আমি খুঁজছিলাম সাপোর্টের জন্য। তো এর মধ্যে আমার চাইবার আগেই আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া আমাকে আমন্ত্রণ জানায় একটি চলচ্চিত্র নির্মাণের জন্য। তো তারা এক ধরনের গবেষণার মধ্যে দিয়েই এসে, যে ঠিক মূলধারার কাহিনী চিত্র নির্মাতাও না, আবার খুব হার্ড কোর ডকুমেন্টারি ফিল্ম না, মাঝামাঝি, যারা অ্যাকচুয়ালি ফিকশন এবং নন ফিকশন দুটোই ডিল করবার ক্যাপাবিলিটি রাখেন, এরকম একজনকে তারা খুঁজছিলেন। তারা আমাকে আমন্ত্রণ জানায় একটি ফিকশনে। তো আমি পরে প্রথমে বলি যে আমি আসলে একটু ব্যক্তিগতভাবে একটু রিসার্চ করতে চাই আগে, কারণ কাহিনী চিত্র এত বড় একটি ঘটনা, এরকম একটি ঘটনা নিয়ে কাহিনী চিত্র নির্মাণ একটু কঠিন।
হ্যাঁ, একটু অনেক ব্যাপক একটা বিষয়। তারপরে আমি বললাম যে আমি আগে একটু একটু গবেষণার মধ্য দিয়ে যেতে চাই, তারপরে আমি যদি খুব খুব মৌলিক কোনো গল্প, খুব স্ট্রাইকিং কোনো ভাবনা যদি আমি নিজে তার চাইলে আমি আসবো, না হয় আসবো না। তো ওনারা তখনই আমাকে ফান্ড দিতে চেয়েছিলেন। আমি বলছি না, আমি আগে রিসার্চে যাব। তারপরে আমি অক্টোবরে 2017 অক্টোবরে আমি নিজেই কক্সবাজারে যাই। তো একজন সহযোগী নিয়ে আমি কক্সবাজারে যাই আমার ব্যক্তিগত রিসার্চের প্রক্রিয়া প্রায় 1 সপ্তাহের মতো। আমি নিজে এই উখিয়া, টেকনাফ সহ সবগুলো জায়গা ভিজিট করি। সবচেয়ে বড় কুতুপালং রিফিউজি ক্যাম্প সহ সবগুলো ভিজিট করি। আমি কথা বলবার চেষ্টা করি আমার নিজের জায়গা থেকে। তো আমি ফিরে এসে আমি আমার নিজের মতো কিছু গোছানোর চেষ্টা করছি। আমি অন্য কাজগুলো যা হয়েছে, সবচেয়ে বেশি ডকুমেন্টারি করেছে আল জাজিরা, তাদের ডকুমেন্টারি গুলো সহ আরটি আরো যতগুলো ডকুমেন্ট সব ফিল্ম আমি দেখবার চেষ্টা করি। তো আমি ঠিক ফিকশনের জন্য আমি তখনও তৈরি ছিলাম না। এর মধ্যে একটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে 2018 শুরুর দিকে সোফিয়া নামে একটি রোবট আসে ঢাকায়। জার্মানের ক্রিশ্চিয়ান হ্যানসেন তৈরি একটি রোবট, এর নাম সোফিয়া। এটি যখন বাংলাদেশ ভিজিট করে ঠিক সেই সময়টাতে আরেকটি ঘটনা ঘটে। পৃথিবীর কয়েকটি দেশ সেই রোবটটিকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে শুরু করে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তো ওই ব্যাপারটি আমাকে খুব অ্যাটাক করে। আমার হচ্ছে যে আমরা একটি রোবটকে নাগরিকত্ব দিচ্ছি, আর এদিকে মিলিয়ন প্লাস সোফিয়া যাদের কোনো নাগরিকত্ব নেই। তো আমার মনে হয়েছে যে আমি ঠিক ওই সময়টাতে আমি একজন রক্ত মাংসের সোফিয়ার গল্প বলতে চাই, যে কারণে আমি জন্মভূমির যে প্রধান নারী চরিত্রটির নাম রেখেছি সোফিয়া। তো আমার মনে হয়েছে যে এই যে মিলিয়ন প্লাস রোহিঙ্গা এসেছিল, তখন একটি সংবাদ ছিল যে পরিসংখ্যান মানেই তো আসলে খুব কাছাকাছি, যে 65,000 রোহিঙ্গা এসছে যারা নারী ছিল প্রেগনেন্ট। তো আমি যে প্রধান চরিত্রটিকে নির্বাচন করেছি, আমরা প্রোটাগনিস্ট বলি বা যাই বলি, তো সেই সোফিয়া, আমি একজন প্রেগনেন্ট নারী চরিত্র বেছে নিয়েছিলাম গল্পটা বলবার জন্য, যে তার অতীত ওখানে বিনষ্ট হয়ে গেছে, তার বর্তমান হচ্ছে এই 8 ফিট বাই 10 ফিট ঝুপড়ি ঘরে বন্দি, তার সন্তানটি হচ্ছে তার ভবিষ্যৎ। তো এই নারীটি সে এই সেই এই বিশাল রিফিউজি ক্যাম্পে, সেই আশ্রয় শিবিরে জনাকীর্ণ পরিবেশে সে নিজের সন্তানের ভবিষ্যৎকে দেখে না। সে মনে করে সেইখানে আসা ভুল ছিল, সে তার জন্মভূমিতে ফিরে যেতে চায়। তো এটি আসলে বাস্তবিকভাবে সম্ভব নয় অনেকটাই, এটা উইশফুল থিঙ্কিং এর ব্যাপার, যে একজন মানুষের তার নিজের জন্মভূমিতে যেমন বাঁচার অধিকার আছে, তেমনি মরবার অধিকারও আছে। সেই জায়গা থেকে এই মেয়েটি মনে করে যে তার এখানে চলে আসা সিদ্ধান্তটি ঠিক ছিল না, তার সে ফিরে যেতে চায়। তো এইরকম একটি জায়গা। আর অন্যান্য যে ক্যারেক্টার গুলো ছিল, এর জায়গাগুলোর দুটো বিষয় আমি প্রায় অলমোস্ট রিয়েল লাইফ থেকে নেয়া। যে প্রধান পুরুষ চরিত্রটি ছিল, এই চরিত্রটিও কামাল নামে একটি চরিত্র ছিল, যে একটি লস্ট এন্ড ফাউন্ড সেন্টার ওখানে খোলে, যা ডয়েচে ভেলে যাকে নিয়ে ডকুমেন্টারি করেছে। আমি তার নাম পরিবর্তন করে রেখেছিলাম মানি। আর আরেকটি আদিবাসী চরিত্র আমি দেখতে পাই অল্প সময়ের জন্য আমাদের যারা পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসী, তাদেরই প্রতিনিধি এই ছেলেটি, যে অঙ্কন চাকমা নামে যে ছেলেটি অভিনয় করে, ও সত্যিকার অর্থেই তার জন্ম হয়েছে আগরতলা রিফিউজি ক্যাম্পে। তো 85-র দিকে যখন আনরেস্ট হয় পাহাড়ে, তখন তাদের ফ্যামিলি ওখানে চলে যায়, তার মা তখন প্রেগনেন্ট ছিল, সে ফিরে আসে। তো এই ছেলেটি সেই লস্ট এন্ড ফাউন্ড সেন্টারে হিসেবে কাজ করে, ভলান্টিয়ার হিসেবে কাজ করে, এবং সে তাদের সঙ্গে শেয়ার করে তার ভাবনাগুলো, যে দেখো আমিও রিফিউজি ছিলাম, আমার জন্ম হয়েছে একটা রিফিউজি ক্যাম্পে, বাট ফাইনালি আমি ফিরে এসেছি আমার নিজের দেশে। তো এটি আসলে আসার কথা অনেকটাই উইশফুল থিঙ্কিং এর। আমরা গল্পের শেষেও দেখতে পাই যে এরা সত্যি, যদিও নৌকা ভাষায় ফিরে যাওয়ার জন্য, আমরা জানি না আসলে তারা পৌঁছাতে পেরেছে কিনা। তো এটি আসলে উইশফুল থিঙ্কিং এর গল্প, যে মানুষগুলো এখানে এসছে, এই মানুষগুলো তাদের নিজের জন্মভূমিতে বাস করবার অধিকার রাখে, ফিরে যাওয়ার অধিকার রাখে, এই জায়গাটুকুকে একটু আলো ফেলে দেখবার। তো আসলে নাগরিকত্বের ব্যাপারটি তো আসলে অনেক বড় বিষয়। 1986 সনে যারা মায়ানমারে তাদের নাগরিকত্বকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়, যে 36টি এথনিক গ্রুপ আছে, তাদের মধ্যে তাদের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয় 82 সনের নাগরিকত্ব আইনে। তো এই একটি দেশের এই বিশাল জনগোষ্ঠী যাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত। আমার এই গল্পের আরেকটি ভাবনার জায়গা ছিল W.H. অডেন, যে ব্রিটিশ আমেরিকান পোয়েট, যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি রিফিউজি ছিলেন। ওনার একটি কবিতা আছে রিফিউজি ব্লুজ নামে। তো ওই কবিতার একটি লাইন আছে এরকম,
if you have got no passport you are officially dead. তো আমি আসলে ওই লাইনটিকে ধরেই আমার এগিয়ে যাওয়া এবং ওই নারীর চরিত্রটিকে ধরে তার তার আশার গল্প, তার স্বপ্নের গল্প টুকু, তার আশ্রয়ে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয় ওয়ার্ল্ড মোস্ট পারসিকিউটেড কমিউনিটি মাইনরিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো ওর ওই জায়গাটুকু দেখবার, তারা এখন যে জায়গাটাতে আছে, তাদের যে স্ট্যাগনেন্ট লাইফ, স্থবির জীবন, সেই স্থবির জীবনটাকে দীর্ঘ শটে ধরবার চেষ্টা। অনেক ধন্যবাদ। আসলে বেসিক ভাবনার জায়গাটা সেটা না, আমরা অনেক কিছু জানতে পারলাম তার প্রেক্ষাপটটুকু, যেটা জানলে আসলে ছবিটাকে বুঝতে এবং উপভোগ করতেও সুবিধা হয়। তো আমরা ছবিটা যেহেতু অনেক বড়, 80 মিনিটের ছবি, আমরা তো এখানে দেখাতে পারবো না। আমরা ইতিমধ্যেই আমি মনে করি অনেকেই দেখেছেন, আমি দেখতে পাচ্ছি জুমে আরো এই মুহূর্তে আরো 3 জন তরুণ যুক্ত হয়েছেন, ইমন, বাপ্পা এবং তানিম, আমি জানি এরা দেখেছে। তো এদের মন্তব্যটাও শুনবো। আজকে একটা খুব খোলামেলা ওপেন আলোচনা হবে, যার যতটুকু ভালো লেগেছে, যেখানে যার যতটুকু অসুবিধা আছে বা ভিন্ন মত আছে, সেগুলো যেন সবাই শেয়ার করে। তো আমরা সেই আলোচনাতেই প্রবেশ করবো। প্রথমে শৈবাল করবে আনুষ্ঠানিক আলোচনা, এরপর একেবারে মুক্ত আলোচনা। যে যখন যতটুকু বলতে চায় হাত তুললে বা ইঙ্গিত করলে আমি তাকে ফ্লোর দিব, সে বলতে পারবে। এবং আমি লাইভেও দেখবো মাঝে মধ্যে কেউ যে কোনো মন্তব্য করে থাকে, সেই মন্তব্যগুলো নিয়ে এসে আমি উপস্থিত করব প্রসূনের কাছে। আমরা আলোচনা শুরু করব। তো তার আগে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমরা ছবিটার ট্রেলারটা অন্তত দেখবো। 3 মিনিটের ট্রেলার আছে, সেটা দেখে নিই, তাহলে একটা আমাদের মনের মধ্যে একটা চলচ্চিত্রিক আবহ তৈরি হয়ে যাবে আর কি। তাহলে আমরা এখন ট্রেলারটা দেখাচ্ছি। Zarar phone azigiyay ara kisu phone faye onera entun sayone loizan আসতে করে নাগদ দুটো ফেলাই না দিবুনে দালালর হাতে বেশি এতে আমসালা দুইয়ান যাইবো আর মাটাক ফোনন ফইতুনো। বিশ্বের প্রথম দেশ হিসেবে সৌদি আরব একটি রোবটকে নাগরিকত্ব দিয়েছে। সম্প্রতি এক ইনোভেশন আল্লাহ দুনিয়াত কত লীলা দেখতো। আর একখানা নদীর ফরত নিয়ে যাইতে পারিবে না? নদীর ফাড়ত It's heavenly. But hell is not so far from heaven. এখন তো 10 লাখ, 2 দিন পরে বোধহয় 20 লাখ, আর 65,000 আছে তে ফুয়াতি। তারা ওটা যাই আপা প্লিজ। আই আর পরে এই রেফিউজি ক্যাম্পে জন্ম নদিম। আই আর গ্যারামত ফিরে যাইও। আর রুঙ্গা মগ বরমারো হনন গল্লাম হতি দুদুর জাদু মারি হিলে ওইনন মাঝে মেলাদি আল্লাহ তুই বাদে আর বিচার গরইয়া কিও নাই অনেকে সিমর পেটুরের নিজের দেশ লাই আই গেলাম বই সোনার আর কান আরাম ফেলাই আর বাড়ি আর ঘর সব অন্ডে আর শরীরটা খালি এন্ডে থাকে। Say this city has 10 million souls. Some are living in mansions, some are living in holes. Yet there's no place for us, my dear. Yet there's no place for us. Once we had a country and we thought it fair. Look in the atlas and you will find it there. We cannot go there now, my dear. We cannot go there now.
হ্যাঁ, তা আমরা এবার আলোচনার জন্য প্রস্তুত। আমি আনুষ্ঠানিকভাবে শৈবাল চৌধুরীকে তার আলোচনা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শৈবাল। শৈবাল, আপনার ফোনটাকে আনমিউট করে নেন, মাইকটাকে। শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি। হ্যাঁ, খুরশেদকে ধন্যবাদ এবং ধন্যবাদ বিস্তারকে আমাকে আবার ডাকার জন্য। আরো কয়েকবার এসেছিলাম, আরো 3-4 বার এসেছি, খুব ভালো লাগে অনুষ্ঠানটা। আর প্রসূনকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, প্রথমত ছবিটা নির্মাণ করার জন্য, দ্বিতীয়ত তার ছবি নিয়ে আজকে কথা বলবো। তার সাথে আমার মাসখানেক আগে দেখা হয়েছিল বান্দরবানে, আর চিনি অনেকদিন আগে থেকে চিনি তাকে। তো প্রথমেই বলি, আমি নিজেও কিন্তু একজন রিফিউজি। আমি 1971 সালে মে থেকে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে ছিলাম, মিজোরাম, ত্রিপুরা এবং আসামে। তো একজন শরণার্থীর মানে একজন ঘর ছাড়া মানুষ, ভিটে হারা এবং দেশ হারা একজন মানুষের যে কষ্ট তা আমি বুঝি, এবং যে লজ্জাবোধ, মাথা নিচু করে থাকা, তারপর যে জায়গায় গিয়ে শরণার্থী হয় একজন মানুষ, সেখানকার অধিবাসীদের চোখে হেয় হয়ে থাকা যে কষ্ট, সেটা আমি বুঝি। এই ছবিতে আমি অনেকদিন পর এটা দেখলাম, জন্মভূমিতে দেখলাম মানুষের যে কষ্ট, ঘর ছাড়া, ভিটে ছাড়া, দেশ ছাড়া মানুষের যে কষ্ট, তা অনেক মর্মান্তিক ভাবে প্রসূনের ছবিতে চিত্রায়িত হয়েছে। আমার বারবার ছবিটা যখন দেখছিলাম 1971 সালের আমার সেই রিফিউজি লাইফের কথাগুলো বারবার মনে পড়ছিল। তবে একটা জিনিস আমি তখন মনে করতে, এটা সিনেমার বাইরে গিয়ে বলি, যে 1971 সালে 1 কোটির মতন লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যে। 10 লক্ষ লোক ফিরে আসেনি। ডায়রিয়া, কলেরা এবং এছাড়া আরো কয়েকটি রোগে প্রচুর লোক মারা গেছে। আমার নিজের 3 ভাই 2 বোন মারা গেছে শরণার্থী শিবিরে। আমার একটা আশঙ্কা ছিল যে কক্সবাজারে এরকম কোন একটা ঘটনা ঘটবে, যে 15 লক্ষ লোক আসছে, কয়েক লক্ষ লোক মারা যাবে। শেষ পর্যন্ত জিনিসটা হয়নি। এটা খুবই একটা আশার ব্যাপার। এটা আমি ছবির বাইরে গিয়ে কথাটা বলছি। আর খুবই মানবিক এবং সমসাময়িক একটা বিষয় নিয়ে প্রসূন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। খুবই ধন্যবাদ তাকে এই জন্য। এই বিষয় নিয়ে আসলে একটা পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র নির্মাণ করা, এটা যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ এবং সাহস সাপেক্ষ ব্যাপার। এটা প্রসূন করেছেন, প্রসূনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা থেকে এত দূরে এসে দীর্ঘদিন গবেষণা করার পর ছবিটা অন্তত ফটোগ্রাফিটুকু দেখলেও আমরা বুঝতে পারি কি আন্দাজ পরিশ্রম করতে হয়েছে তাকে ছবিটা নির্মাণের জন্য। আজ ফিল্মের ভাষায় যেটা আমরা বলি সিনেমা ভেরিতে, প্রসূন নিজেও কিছুক্ষণ আগে বললেন যে পার্মানেন্ট চলচ্চিত্র তার মেজর ছিল ফিল্ম নিয়ে পড়াশোনা করার সময়। সিনেমা ভেরিতে যে ব্যাপারটা, যে ডকুমেন্টারি এবং ফিকশনের যে মিশ্রণ, যেটা আমরা এখানে দেখেছি, কিছুটা দেখেছি জীবন থেকে নেয়াতে, আর আলমগীর কবিরের ছবিগুলোতে দেখেছি আমরা, বিশেষ করে ধীরে বহে মেঘনা এবং সীমানা পেরিয়ে, এই দুটো ছবিতে যে সত্যিকারের ফুটেজ এবং শুট করা ফুটেজ দুটো মিশিয়ে একটা ফিকশন ধর্মীটা তৈরি করা চলচ্চিত্রে আমরা জন্মভূমি ছবিতে সেই জিনিসটা দেখি, এবং এটা পুরো ছবি জুড়েই এই সিনেমা বেরিতে পদ্ধতির প্রভাব আমরা লক্ষ্য করেছি। এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা উঠে এসেছে ছবিটা, সেটা তো গণহত্যার ব্যাপারটা, যে সুফিয়ার হাজবেন্ডের যে ব্যাপার, এটা আমি একটু ভয় পেয়েছিলাম প্রথমে রক্তের সেই ধারাটা দেখে, এটা কি কোনো ভায়োলেন্সের পর্যায়ে যাচ্ছে কিনা। না, এটা শেষ পর্যন্ত একটা পরিমিতিবোধ লক্ষ্য করেছি। তো এই জন্য তাকে ধন্যবাদ। খুব ওই একটা লোকের মৃত্যু মানে হত্যা দৃশ্যের মাধ্যমে আমরা অনেকটা প্রতীকী ভাবে এটা চিত্রায়িত,
পুরো জিনিসটা উঠে এসেছে ছবিতে, এই জন্য তাকে আবার ধন্যবাদ জানাই। আর ছবির কারিগরির দিকগুলো খুবই ভালো, খুবই চমৎকার, যেমন যেমন সাউন্ড, তারপর হচ্ছে পিকচার কোয়ালিটি, কালার, তারপর হচ্ছে ফটোগ্রাফি খুবই ভালো। মিউজিকও খুব ভালো। শুরুই হয় একটা রাখাইন অঞ্চলের আমাদের রোহিঙ্গাদের যে ভাষা, যেটা যেটা 70% চট্টগ্রামের ভাষা, যে ভাষা আমরা নিজেরা কথা বলি, আমি নিজেও চট্টগ্রামের লোক। আর 30% আপনার ওই আরাকানি শব্দ বা রাখাইন শব্দ মিশ্রিত। তো ওই ভাষারই দুই তিনটা গান আছে, এটাও বেশ ভালো। তো মিউজিকও ভালো। আর রিফিউজি জীবনের যে ডিটেলস গুলো খুব চমৎকার ভাবে দেখেছি আমরা পুরো ছবি জুড়েই। টুকটুক টুকটুক করে অনেকগুলো ডিটেলস উনি দেখিয়েছেন, তাদের লাইফহুড এবং ওখানকার কক্সবাজারের আদিবাসীদের সাথে যাতে তাদের যে সংঘর্ষ একটা চরিত্রের মধ্য দিয়ে দেখেছি আমরা, এটাও খুব ভালো। তবে এই কিছু জিনিস একটু ভালো লাগেনি, এগুলি বলি, প্রশ্ন আশা করি রাগ করবেন না। একদমই না, একদমই না, প্লিজ। এটা আমার ব্যক্তিগত অভিমত থেকেই বলি। না, এটাই তো আমাদের লক্ষ্য আসলে, পরিচালককে আমাদের পক্ষ থেকে কিছু আমাদের মূল্যায়নগুলো, পর্যবেক্ষণগুলো তুলে ধরা, সেখান থেকে তার যতটুকু নিয়ে আসে নেবে, তার ভবিষ্যতে পরের কাজগুলোর ব্যাপারে সে প্রয়োগ করবে। এই জন্যই মূলত করা, কিন্তু এটা কাউকে খুশি করা বা ফিল ফ্রি টু শেয়ার, আমাকে ইমপ্রুভ করবে, আমাকে এবং এই নিয়ে আমরা পরে তারেক ভাই কিন্তু এই কাজটি করতেন। হ্যাঁ, আমরা প্রশ্নের বক্তব্য শুনবো, এটার পরিপ্রেক্ষিতে তার আত্মপক্ষ সমর্থন করার কিছু থাকলে নিশ্চয়ই সেটাও শুনবাম। হ্যাঁ, আমরা না, ঠিক আছে, ধন্যবাদ খুশিদকেও ধন্যবাদ, প্রসূনকেও ধন্যবাদ। কিন্তু আমরা রেগে যাই অনেক সময়, রেগে যায়, পজিটিভ দিকটা আমরা বুঝি না, রেগে যাই, এটাই হচ্ছে গিয়ে দুঃখজনক ব্যাপার। এটা বিস্তারের অনুষ্ঠানও হয়েছে এর আগে, বলতে গিয়ে কিছু কিছু রাগের বিরাগ ভজন হয়েছে, দেখেছি সেটা। তো কিছু দৃশ্য আমার কাছে কেন যেন মনে হয়েছে একটু কমানোর যেত মনে হয়। যেমন হারানো টেলিফোনটা, মোবাইল ফোন নিয়ে যাওয়ার যে আহ্বানের যে দৃশ্যটা, এটা অনেকক্ষণ ধরে আছে, প্রায় কয়েক মিনিট ধরে। এটা আমার কাছে একটু পুনরাবৃত্তি বলে মনে হয়েছে, সেটা নিশ্চয় প্রশ্ন বলবেন। এটা হয়তো একটু ছোট করা যেত, আরো কিছু কিছু দৃশ্য মনে হয় ছোট করা যেত। যেমন শেষ দৃশ্যটা, যে রংনকের সাথে ওই অভিনেত্রীর নামটা আমি ধরতে পারছি না, যিনি সুফিয়ার যিনি ক্যারেক্টার করেছেন, উনি এবং রৌনক যখন নৌকাতে করে যাচ্ছে। হ্যাঁ, ডিটেলস একটা ব্যাপার দেখি আমরা, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির একটা ব্যাপার। আচ্ছা, আমি আর ফটোগ্রাফি নিয়ে বলবো একটু। তো ওখানে আমার মনে হয় একটু কমানো যেত। তারপর টেলিফোনের সেই দৃশ্য, প্রথমে যে টেলিফোন ফোন নিয়ে যাওয়ার যে ব্যাপারগুলো আছে, ওখানে মনে হয় একটু কমানো যেত আর কি। তো আর ছবিটা তো বেশ বড়, তাই না? এক বসাতে দেখে নিয়েছি, আমি দুবার দেখেছি ছবিটা। কোন দিকে যে 80 মিনিট পার হয়ে যায় এটা বোঝা যায় না। এটা হচ্ছে কি একটা ছবির আসল ব্যাপার, যে দর্শককে অন্যদিকে মনোযোগ নিবেশ করা এবং তাকানোর সুযোগ না দেওয়া, পর্দার বাইরে অন্যদিকে তাকানোর সুযোগ না দেওয়া, সেদিক থেকে প্রশ্ন খুব সফল। 80 মিনিট কোন দিকে পার হয়ে যায় সেটা বোঝা যায় না। তবে যেটা মনে হয় সম্পাদনার যে ব্যাপারটা, এই আমার মনে হচ্ছে আর একটু কমানো যেত, আর একটু পরিমিতি বোধের ব্যাপার ছিল। এখন কি দৃশ্যগুলি খুবই সুন্দর, বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ফিল্মের ফটোগ্রাফির যে মূল ব্যাপার আমার কাছে অন্তত যেটা মনে হয় লং শট এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির যে বিশালতা, এটা তো কক্সবাজারের যে অঞ্চলে রোহিঙ্গারা আছে, খুবই মনোরম পরিবেশের এবং পারিপার্শ্বিকতার একটা অঞ্চল, এটা প্রসঙ্গ খুবই চমৎকার ভাবে ধরেছেন। এখন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির যে লিরিক্যাল যে ব্যাপারটা, এটা রাখার জন্য কি দৃশ্যগুলি লম্বা করা হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তবে সম্পাদনা তেমন আর একটু পরিমিতি বোধের দরকার ছিল। ফটোগ্রাফির জন্য আমি আবার বলি, চমৎকার ফটোগ্রাফি, কালার কারেকশনও খুবই চমৎকার। তো খুব ভালো লাগে দেখতে। সিনেমাতে আসলে দেখার জিনিস, চোখের আরামটা পেতে হবে, কিন্তু সে যেরকম ছবি হোক না কেন, এই চোখের আরামটা কিন্তু জন্মভূমি দেখে আমরা পেয়েছি। তো এই আর একটা ব্যাপার হচ্ছে, যেটা বললাম, আর সংলাপের ব্যাপারে কিছু কথা আছে, সেটা হচ্ছে রৌনক, তারপর সুফিয়ার যে ক্যারেক্টার, সেটা সুফিয়ার সাথে, যার সাথে সুফিয়া চলে আসে, এরা যে ভাষায় কথা বলেছে, এটা কিন্তু রোহিঙ্গাদের ভাষাও না, চট্টগ্রামের ভাষাও না। কিন্তু
এক্ষেত্রে যেটা হয়, হালদা বলে একটা ছবি দেখেছিলাম আমরা কয়েক বছর আগে, পুরোপুরি চট্টগ্রামের ভাষায় তৈরি। চট্টগ্রামের ভাষাটা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। এটার উচ্চারণ রীতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা অনেকে যে আমরা বাংলা ভাষা বলি, এটা বাংলা না মোটেই। এটা অলরেডি ইতিমধ্যে জাতিসংঘ থেকে আলাদা ভাষা বলে স্বীকৃত। ইউনেস্কো এটাকে পৃথিবীর 69তম ভাষা বলে স্বীকৃতি দিয়েছে। তো এই ক্ষেত্রে যারা ফোনেটিক্স একটা ব্যাপার আছে, উচ্চারণের একটা ব্যাপার। সেটা খোরশেদ চট্টগ্রামের লোক না হলেও সে চট্টগ্রামেরই, আমরা তাকে চট্টগ্রামের লোক বলেই মনে করি। সেও ধরতে পারবে ব্যাপারগুলো, উচ্চারণ কিছু কিছু সমস্যা। এখানে কি ইচ্ছে করলে ডাব করা যেত কিনা, ডাব করলে যেত না। যেমন ওই যে যে বিদেশি লোকটা, বিদেশি মহিলা যখন আসেন তার সাথে যে ভলেন্টিয়ার থাকে, সে মনে হয় চট্টগ্রামের। তার উচ্চারণ এবং কথাটা খুবই শুদ্ধ। এবং তার সাথে কক্সবাজারের যে অধিবাসী, তার সাথে যে কথাগুলো হচ্ছে, যে মানে খুবই অবস্থা খারাপ, পরিবেশের বিপর্যয় হচ্ছে, তাদের খুব অর্থনৈতিক বিপর্যয়, এই যে ব্যাপারগুলো, এই সংলাপগুলো খুব ভালো। কিন্তু মূল চরিত্রগুলো সংলাপে উচ্চারণের সমস্যা রয়ে গেছে। অঙ্কন আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকে পড়িয়েছি আমি, এখনো পড়াচ্ছি। তারও ভালো। সে চাকমা হিসেবে, চাকমারা যেভাবে চট্টগ্রামের কথা বা বাংলাটা বলে, সেইভাবে বলেছে। এটাও ঠিক আছে। তবে আমার মনে হয় এটা একটু, আমি এই অনুষ্ঠানে হয়তো অনেকেই দেখছেন, অনেক ফিল্ম মেকারও আছেন মনে হয়। চট্টগ্রামের ভাষা নিয়ে কোনো ছবি করতে গেলে এখানে যদি মূল চরিত্রগুলো যদি চট্টগ্রামে থাকে, যাদের মুখে অনেক সংলাপ যদি থাকে, তাহলে এক্ষেত্রে চট্টগ্রামের কোনো অভিনেতা অভিনেত্রী নেওয়া বাঞ্ছনীয়। আর নয়তো ডাব করে দিলে হয়। যেমন আমরা নডরাই বলে একটা ছবি দেখেছি গত বছর, 2019 মনে হয় এটা পুরস্কার পেল, গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওখানেও আমরা দেখলাম চট্টগ্রামের অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন, তারা চট্টগ্রামের ডায়লগ গুলো ঠিক মতো বলতে পেরেছেন। একটা আলাদা সুর আছে, প্রত্যেক ভাষার কিন্তু একটা আলাদা সুর থাকে। আবার বাবু বা এরকম আরো কয়েকজন যারা মেন ক্যারেক্টার ছিলেন, যারা তারা যখন চট্টগ্রামের কথা বলে, আমি যখন সিনেমা হলে বসে শুনলাম, সবাই কিন্তু হাসছিল, সবাই হাসছিল। এটা বাংলা হচ্ছিল না, চট্টগ্রামের ভাষা হচ্ছিল না। এরকম আর একটা ছবির নাম বলি, পোকামাকড়ের ঘর বসতি, সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে তৈরি। এটা তো সে ববিতা বা রওশন জামিল কিংবা আলমগীর যখন ডায়লগ বলতেন, আমরা শুনে হাসতাম। কিছুই হচ্ছে না, এটা একটা হাস্যকর ব্যাপারের দাঁড়ায়। তো আমার মনে হয় ভবিষ্যতে এটা একটু ভাবা দরকার আছে। ডাব করে দিলে এটা তেমন কোনো সমস্যা হয় না। আর তার সাথে নডরাইতে যে ব্যাপারটা আছে, চট্টগ্রামের ভাষার সাথে বাংলাতে সাবটাইটেল দেওয়া আছে। তো এটা দিলে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের বাইরে যখন ছবিটা দেখানো হবে, সাবটাইটেল পরেও এই আমরা চট্টগ্রামের ভাষাগুলো বুঝতে পারি। আর কাহিনীটা আমার কাছে কেন যেন মনে হলো একটু সিঙ্গেল লিনিয়ার বলে মনে হয়েছে, একরৈখিক। কিন্তু প্রচুর সম্ভাবনা ছিল এটাকে বহুমাত্রিক করার। যেমন ওই রাখাইনদের ইতিহাসটা হয়তো দুই একটা ডায়লগ দিয়ে বলানো যেত, কোনো একটা দুটো চরিত্রের মাধ্যমে। তারপর তাদের ওখান থেকে যে চলে আসার ব্যাপারগুলো, আমরা এগুলি বহুল ব্যবহৃত এবং প্রচুর দেখেছি টেলিভিশনে। এগুলি মানে নতুনত্ব তৈরি করেনি। এক্ষেত্রে কেন ঘটনাটা ঘটলো, কেন ওরা 15 লক্ষ লোক ওখান থেকে চলে আসতে বাধ্য হলো এবং আরো কয়েক লক্ষ লোক মারা গেল ওখানে, ঘটনাটা কেন হলো সেটা হয়তো একটা দুটা ডায়লগ দিয়ে বলা যেত। আর কিছু আরো কিছু ঘটনা হয়তো না যেত। কক্সবাজার আমরা দেখতে পাচ্ছি তাদের ভিতর এক ধরনের দুষ্কৃতি মানসিকতা চলে এসছে। আর রাখাইন রোহিঙ্গাদের মধ্যে এই দিকের কোনো ব্যাপার, আরো কিছু ঘটনা আনা যেত মনে হয়। কিন্তু এটা কখনো কখনো মনে হয় যেন ওই সুফিয়ার সাথে রৌনকের যে ক্যারেক্টারটা, তার সাথে একটা প্রেমের একটা ব্যাপার, এটা একরৈখিক বলে মনে হয়েছে আমার কাছে। এটা আরো একটু বিস্তৃতি ঘটানো দরকার ছিল বলে মনে হয়েছে আর কি। আর অভিনয় ভালো, রৌনকের অভিনয় ভালো, সুফিয়ার চরিত্রে যিনি অভিনয় করেছেন সেও ভালো। আমাদের অঙ্কনও 2-3টা দৃশ্যে বেশ ভালো অভিনয় করেছে। আর যেটা শেষ দৃশ্যটি লম্বা হলেও দেখতে ভালো লাগে,
তারপর একটু কমানো যেত মনে হয়, আর একটু টাইট হতো তাহলে। কিন্তু কেন যেন একটু ইচ্ছা পূরণের মতন মনে হয়, কারণ কিছুক্ষণ আগে প্রসূন নিজেও বললেন, আমরাও জানি এই যে ওখান থেকে যে ব্যাপারটা রোহিঙ্গা বিতরণের ব্যাপারটা শুরু হয়েছে কিন্তু 1976 সাল থেকে। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন মনে হয়, বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তখন থেকে শুরু হয়েছে। কিন্তু এটা দীর্ঘদিনের ব্যাপার, নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স এই ব্যাপারটা চলে আসছে। এবং কখনো দলে দলে আসে। আমি অনেকবার কক্সবাজার গেছি, গিয়ে আমি ব্যাপারটা জেনেছি, কখনো কিন্তু চুপিসারে 15 জন 20 জন করে মানে আসছিলই। এটা গুনতে গেলে হয়তো দেখা যাবে 15 লক্ষ চাইতে অনেক বেশি। ব্যক্তিগতভাবে আমি বলি, আমার বাসা চট্টগ্রাম শহরের চকবাজারে প্যারেড কর্নারে, আমার বাসার সামনে সব সময় 30 থেকে 40 জন রোহিঙ্গা লোককে আমি দেখি। প্রথম দিকে প্রচুর আমি সাহায্য করার চেষ্টা করতাম, কিন্তু পরবর্তী সময় দেখি এরা প্রচুর সাহায্য পায় নানান দিক থেকে। চিটং শহরে আমি প্রচুর রিক্সাওয়ালাকে দেখেছি, এরা রোহিঙ্গা। একটু কথা বলার পরে আমরা যারা চট্টগ্রামের লোকরা বুঝতে পারি ব্যাপারটা। তার আমার মনে হয় এটা সংখ্যাটা আরো বেশি। তাহলে একটু করে হয়তো আসতে পারতো, কেন চলে আসছে দীর্ঘদিন ধরে? আমরা যতটুকু জানি ওরা তো ওই অঞ্চলেরই মানুষ, এবং একটা মিশ্র জনগোষ্ঠী। আরাকান মানে রোহিঙ্গারা মিশ্র জনগোষ্ঠী। হয়তো একসময় এখান থেকে মাইগ্রেশন হয়েছিল, যে কারণে ওদের সংস্কৃতি এবং ওদের ভাষার সাথে চট্টগ্রামের সংস্কৃতি এবং চট্টগ্রামের ভাষার যথেষ্ট মিলই আছে। তারপর মনে হয়, যেহেতু প্রসূন নিজেই বললেন যে প্রামাণ্য চলচ্চিত্র এবং কাহিনী চিত্র দুটার সংমিশ্রণে যারা ছবি বানাতে সক্ষম তাদেরকে ডাকা হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। আর প্রসূনের ছবির যে বৈশিষ্ট্য, যেটা শুরুতেই বললাম, পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে সিনেমা বেরিতে স্টাইলটা। এই ক্ষেত্রে যদি আনা যেত, যে পলিটিক্যাল একটা ব্যাপার একটু আনা যেত, কেন ওরা দীর্ঘদিন ধরে সেই 1976 সাল থেকে এই পর্যন্ত 7বার বিপুল আকারে এবং অল্প স্বল্প করে প্রায় প্রতিদিনই সে এসে চলেছে। শৈবাল, আপনি আলোচনাটা আস্তে আস্তে একটু গুটিয়ে ফেলেন। এই যে আমার আলোচনা এখন শেষ, তো এটা একটু দিলে আর অন্যান্য কিছু আনুষঙ্গিক কিছু ঘটনা রাখলে ভালো হতো। তো আবারও প্রসূনকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ, এবং আলম খোরশেদকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। সবাইকে ধন্যবাদ যারা শুনছেন। অনেক ধন্যবাদ শৈবাল, আপনার মূল আলোচনাটুকু উপস্থাপন করার জন্য। আমি প্রসূনকে বলবো, মানে যদি এর মানে প্রতিক্রিয়া হিসেবে তার কিছু বলার থাকে আত্মপক্ষ সমর্থনে। তবে আমি নিজে একটা জিনিস লক্ষ্য করেছি শৈবালের কথার মধ্যে, আমার মনে হয় একটা কথা বলতে ভুল বোঝাবুঝি হয়েছে। শৈবাল বারবার বলছিল যে শুরুতে ফোন নিয়ে যাওয়ার জন্য বলার ব্যাপারটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। ওটা কিন্তু ফোন ছিল না, ওটা ছিল ফোইন, অর্থাৎ ছেলে পেলে পোলাপান অনেক বাচ্চা ছেলে হারিয়ে গেছে, তাদেরকে যে সংগ্রহ করে রাখতো, এবং সেটা বারবার দেখাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, এবং এটা একটা মানবিক ঘটনা আর কি। ফোইন বলছিল আর কি। হ্যাঁ, সেই জন্য ফোন বলাতে আপনার কাছে খুব বিরক্ত লাগছিল। ফোন নিয়ে কেন সেইটা আমাদের বুঝতে পারলে আমার মনে হয় আমি নল চাটগাই হিসেবে আমি মোটামুটি বুঝে গেছি। কিন্তু সরি আমি ক্ষমা প্রার্থী। আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কিন্তু যে খুবই মানবিক এবং সমসাময়িক বিষয়ের উপর তোলা। ওই দৃশ্যটা একটু দীর্ঘায়িত হয়েছে, এটা সত্যি, কিন্তু বিষয়টা ছিল কিন্তু খুবই মানবিক, এই জন্য সে করে। আচ্ছা, আমি প্রসূনকে বলছি যদি কিছু বলতে, তা না হলে আমাদের এখানে আরো 4-5 জন আছে, আমি মনে করি প্রত্যেকে কিছু না কিছু আলোচনা অংশগ্রহণ করতে চায় এবং তারা করবেও। হ্যাঁ, আমি যে ছোট্ট করে একটু শৈবাল দাকে ধন্যবাদ দিতে চাই। আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি ওয়েট করি এটা অ্যাপ্রিসিয়েশন। একজন সৃজনশীল নির্মাতা আসলে চাই। আমরা তারিক ভাইকে দেখেছি যে প্রতিটা জায়গায় যখন স্ক্রিনিং করতে যাবে, আমি এই চলচ্চিত্রটা নিয়ে আমরা প্রায় 22টা জেলায় 12টা ইউনিভার্সিটিতে গেছি, চিটাগং সিটি স্টুডিও হয়েছে। তো আমরা এইটা বরং এনজয় করি, আমি অ্যাপ্রিসিয়েশনটা। ধন্যবাদ। এই মূলধারার বাণিজ্যিক নির্মাতার সঙ্গে আমাদের কি পার্থক্য? আমরা আসলে যাই বিভিন্ন জায়গায় আমরা এই মানুষের ফিডব্যাক গুলো নেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ প্রসূনকে জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই সাহসটুকু না থাকে নেওয়ার জন্য,
আমরা অন্যদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকে না। যেগুলো বলছিলেন যে আমি বিষয় দৈর্ঘ্য বিষয়টি রিলিজের জন্য আপনি এটা হচ্ছে একটা ব্যাপার। আপনি জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্টে আর এক সময় 2.5 ঘন্টার সিনেমা নির্মাণ হতো 3 ঘন্টা ব্যাপী দেখানো হয় বলে, কারণ আমাদের হলের টাইম স্লট গুলো ছিল যেরকম 3টা 3 ঘন্টা, 6টা থেকে 9টা 9টা থেকে 12টা, তো একটু দূর করেই দৈর্ঘ্য বাড়ানো হতো। এখন আমাদের এই মাল্টিপ্লেক্সের কালচারে এসে আমরা এখন আর দৈর্ঘ্যের কথা ভাবছি না। যেমন আপনি জানেন যে দৈর্ঘ্যের কারণে তারপরে মাটির ময়না পৃথিবীর 36টা দেশে যেটা রিলিজ হয়েছে, আমরা এখানে ঢাকায় শুধু মধুমিতা হল রিলিজ হয়েছে, সেটাও 1 সপ্তাহ চালাইনি পুরো সময়। এখন দৈর্ঘ্য আরো অনেকগুলো ছবির নাম বলতে পারি আমি। যাই হোক, আমরা এই সময়টাতে এসে ঠিক দৈর্ঘ্য নিয়ে অতটা ভাবছি না। একটা গল্প বলবার জন্য আমি একটু বলি প্রসঙ্গে, প্লিজ ওর কথাটা বলে শেষ করতে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে দৈর্ঘ্য। পাল্টা হচ্ছে যে আমি শৈবালদার সাথে একমত। শৈবালদা নিজেই বলছিলেন যে 80 মিনিট কখন পার হয়ে যায় টের পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না দৈর্ঘ্যের জায়গা থেকে আর অন্য ভাবনার ব্যাপার আছে। কিছু জায়গা রাখা হয়েছে ইচ্ছে করেই ওদের জার্নি, এই ক্লান্তির ব্যাপারটুকু বোঝানোর জন্য, যে এদের এইখানে যে জীবন, এই ত্রাণ নিয়ে আসা, রান্না করা, খাওয়া, এর বাইরে আর কিছু নাই। তো যখন বের হচ্ছে এরা, এই বের হওয়ার এই সময়টুকু তারা নিজেরা কিভাবে উপভোগ করছে, এদের যে অ্যাকশন রিঅ্যাকশন, এই সময়টুকু দেওয়া হয়েছে এদেরকে। আর লাস্ট সিকোয়েন্সটা আমরা বৃষ্টির মধ্যে ঠিক 1 শটে ধারণ করা, ঠিক যতটুকু সময় ওদের ওরা যে রাস্তা দিয়ে এসেছে ঠিক ওই রাস্তাটায় একই জায়গাতে আমরা শুট করেছি। তো বৃষ্টির মধ্যে জোয়ার যখন আসে, জোয়ার মানে একদম শুকনো থেকে জোয়ার আসতেছে, বৃষ্টি হচ্ছে, ঠিক এই কাদা মাটি পেরিয়ে একটা প্রেগনেন্ট মেয়ে ঠিক হেঁটে গিয়ে নৌকায় উঠতে, নৌকাটা ছাড়তে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি আমার নিজেরও কিছু করার ছিল না। এটি হচ্ছে দৈর্ঘ্যের জায়গা থেকে। ভাষার জায়গাটা আপনার খুব ভালো অবজারভেশন। এটা আসলেই এটা রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে সেই ভাষাটি না। কারণ একটা হচ্ছে যে আমরা যখন কাজ করছি, কাস্টিং এর সময় আমরা কক্সবাজারের কোনো শিল্পী নেই। একটা ছেলে মাত্র ছিল যে বিদেশি মহিলাকে যিনি রিসিভ করে, যে লোকাল কোঅর্ডিনেটর, এই ছেলেটা অরিজিনালি উখিয়াতে ওর বাড়ি, ও অভিনয় করে মূলধারায় টেলিভিশনে। আর অন্য যারা শিল্পী দেখেন, 2 জন নারী শিল্পী, 2 জনই চিরঙের। আমি অ্যাকচুয়ালি এই চিরঙের ভাষার চেয়ে একটু পার্থক্য, কক্সবাজারের ভাষার চেয়ে একটু পার্থক্য রোহিঙ্গারা। অ্যাকচুয়াল রোহিঙ্গা যে ভাষায় কথা বলে, এই ভাষায় যদি সংলাপগুলি দেওয়া হয় তাহলে আসলে দর্শকের সঙ্গে কমিউনিকেট করা সম্ভব না। আর আমার সাবটাইটেল দিতে হবে 2টা, ইংরেজি তার উপরে আবার বাংলা, লোকাল দর্শকের জন্য। তো আমি একটি অ্যাভয়েড করার জন্য সাবটাইটেল দুটো যেন না হয়, তো একটি চিরঙের শিল্পীদের আমি খুঁজে নিয়েছি, এবং এরা আসলে সবাই চিরঙে ছিলেন। রওনক রওনক কুমিল্লার, কিন্তু ও কাছাকাছি যেতে পারে চিরঙে। আর এই প্রধান চরিত্রে, সোফিয়া চরিত্রে যিনি ছিলেন সায়রা, এবং তার যে প্রতিবেশিনী সঙ্গীতা, এরা 2 জনই চট্টগ্রামের। তো এই তারপরে অন্য যে স্থানীয় যে ক্যারেক্টারটি, উনিও চট্টগ্রামের। আর অঙ্কন তো আপনি জানেনই, সেরা খাগড়াছড়ি। তো অ্যাকচুয়ালি চরিত্র নির্বাচন আমি চিরঙে, আমি অন্য কোনো জায়গা থেকে নেইনি, অন্য আরো অনেক ভাবনা অনুরোধ অনেক ছিল। তো এই হলো ভাষার জায়গাটুকু। আর একটি বিষয় ছিল ঘটনার যে প্রেক্ষাপটের জায়গাটুকু। প্রেক্ষাপটের জায়গাটুকু অ্যাকচুয়ালি আমরা খুব বেশি, কারণ আমরা তো অলরেডি দেখতে পাচ্ছি যে দিস হিউজ রিফিউজিজ অলরেডি দেয়ার। একটি দৃশ্যের তো আমি একটু ব্যাকগ্রাউন্ড বলবার চেষ্টা করি। রওনক যখন টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, ওই সময়টুকুতে একটু ব্যাকগ্রাউন্ড এবং তার পেছনের ঘটনা এবং তার ভবিষ্যৎ আকাঙ্ক্ষার জায়গাটুকু অল্প একটু বলে যাওয়ার চেষ্টা করি। আর যেহেতু এটি পুরো ডকুমেন্টারিও নয়, তো এই ক্ষেত্রে আমি একটু কাহিনী চিত্রের আশ্রয়ে কাহিনীর মধ্যে দিয়ে যেটুকু বলার, খুব বেশি ডিটেলে না গিয়ে যতটুকু বলার এইটুকু চেষ্টা আমার ছিল। এরপরে আমি খুব সৎভাবে স্বীকার করি প্রতিটি প্রজেক্টের জায়গা থেকেই, যে প্রতিটা প্রজেক্টে আপনি যখন একটি কন্টেন্ট তৈরি করলেন, একটি চিত্রনাট্য হাতে নিলেন বা গল্প ভাবনা, এর প্রতিটি গল্পেরই একটি স্ট্রেংথ আছে, একটি উইকনেস আছে। এটি একটি জায়গায় পৌঁছাতে পারে, কখনো নাও পৌঁছাতে পারে, কারণ পারফেকশন ইজ অলওয়েজ। প্রশ্নের নেটের গতিটা খুব ধীর গতি হওয়ার কারণে আমার মনে হচ্ছে ও আটকেই গেছে, ও একবার তো বেরিয়েই গিয়েছিল, আমার মনে হচ্ছে আবারও বোধহয় সে আটকে গেছে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। প্রজেক্ট হাতে নিলাম, যতটা নির্ভর করবার চেষ্টা করা যায়। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ প্রসূন।
তোমার এটা ইন্টারনেটের গতিটা খুবই মানে সমস্যা করছে আর কি। আমি জানি না সব কথা তুমি শুনতে পাবে কিনা, আবার সবসময় থাকতে পারবে কিনা, কিন্তু আমি এখন আবার যারা কয়েকজন দেখছেন এখানে জুমে তাদের কথা শুনবো। শৈবালকে আমি আবার পরে আবার সুযোগ দিব, একটু শৈবাল কিছু হ্যাঁ না আবার সুযোগ দিব এক পরে মিনিট আমি বলবেন। আপনাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ পরে আবার সুযোগ দেব। আমি এখন যাই মুক্ত আলোচনায়। এখানে ইমন, বাপ্পা, তানিম এবং মিশুক আছে। এদের যে কোনো একজন তাদের আলোচনা শুরু করতে পারে। মাইক্রোফোন অন করে দিও, অথবা কেউ হাত তুললেও আমি তাকে ডাকবো, আহ্বান জানাবো। কে আগে শুরু করতে চায়? তানিম? হ্যালো তানিম, আছো তুমি? বা ইমন বা বাপ্পা বা মিশু, যে কেউ? আচ্ছা, মিশুক হাত তুলেছে। আমি মিশুককেই বলবো বলার জন্য। মিশুক আমাদের এই অনুষ্ঠানের একজন কো-হোস্ট এবং সে একজন চারুশিল্পী, কিন্তু চলচ্চিত্র বিষয়ে তার প্রচুর আগ্রহ এবং প্রচুর বোধ রয়েছে। প্রচুর ছবি সে দেখে দেশে বিদেশের, এবং তার নিজস্ব একটা ভাবনাও রয়েছে চলচ্চিত্রকে ঘিরে। মিশুক, তোমার বক্তব্য শুনতে চাই। আলম ভাই, ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না, এভাবে আমাকে বলার জন্য একটু লজ্জাই পাচ্ছি, এভাবে বললেন। আহ, তো বিস্তারকে আর আলম ভাইকে ধন্যবাদ সিনেমাটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এটা সম্ভবত না হলে দেখার সুযোগ হতো না। আর হচ্ছে প্রসূন রহমানকেও ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। তো সিনেমাটা দেখেছি, আমি গতকালকেই দেখেছি। তো সিনেমাটা দেখেছি এমন সময় যে গতকালকে হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে একটা নোটিশ জারি করেছে যে কারোর চোখে যদি কোনো রোহিঙ্গা দেখা পড়ে তাহলে যেন হচ্ছে জানানো হয়, পুলিশকে ইনফর্ম করা হয়। এবং আজকে সকালে একটা খবরে দেখেছি যে হচ্ছে একটি খামার মালিক হচ্ছে 2 দিন ধরে নিখোঁজ ছিলেন। আজকে তার লাশ উদ্ধার হয়েছে, ক্ষতবিক্ষত লাশ, এবং জানা গেল যে তার 2 জন রোহিঙ্গা কর্মচারী তাকে মেরে পালিয়ে গেছে। তো এই সময় হচ্ছে আমি সিনেমাটা দেখছি। তো সিনেমাটা দেখেছি, যেটা বলা যায় যে সিনেমাটা যখন দেখছি, সিনেমাটা হচ্ছে চোখের এবং কানের জন্য অসাধারণ একটা আরামদায়ক ব্যাপার ছিল। মানে এত সুন্দর লাগছিল কালার গুলো। নরমালি দেখানো হয় যে রিফিউজি ক্যাম্প গুলোকে যেভাবে পরিচালক গুলো দেখান, অন্যান্য পরিচালক বা সাধারণত আমরা সিনেমাতে যেভাবে দেখি যে অনেক ময়লা, অনেক ঘিঞ্জি বা একটু অন্ধকার করে দেখানো হয়, সেখানে পরিচালক দেখিয়েছেন একদম নিট অ্যান্ড ক্লিন। তো নিট অ্যান্ড ক্লিন বলতে আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তু শিবির, কিন্তু হচ্ছে তার কালার এবং হচ্ছে লাইটের কারণে জিনিসটাকে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা সম্ভবত এটার ভেতরে কোনো একটা অর্থ আছে যে সবাই যেভাবে দেখাতে চায় উনি হয়তো সেভাবে দেখাতে চাননি, যার জন্য উনি একটু পরিষ্কার করে একটু সুন্দর করে দেখাতে চান। আর একটা ব্যাপার হচ্ছে যে সব জায়গায় হচ্ছে রিফিউজিদেরকে নিয়ে একটা নেগেটিভ একটা জিনিস কাজ করে আর কি। মানে সব দেশেই, যেমন ফ্রান্সে বা হচ্ছে জার্মানিতে রিফিউজি যে প্রবলেম গুলো আছে, সাধারণ মানুষের ভেতরে রিফিউজিদেরকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা কাজ করে। সেটা সিনেমাতেও আমরা দেখলাম যে হচ্ছে স্থানীয় লোকটা যেভাবে বলছে, সারাক্ষণ যেভাবে বলছে যে রিফিউজিদেরকে গালি দিচ্ছে। তো সেখানে পরিচালক দেখিয়েছেন উদারভাবে তাদেরকে সুন্দর করে, সেটা ভালো লেগেছে। আর হচ্ছে পিছনের যে শব্দ যেটা ছিল, যেটাকে ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা অসাধারণ লেগেছে শুরু থেকে। শুরুর দিকে মনে হচ্ছিল যে একটু ইউরোপিয়ান স্টাইলে, পরের দিকে গিয়ে সাউথ ইস্ট এশিয়ান একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো অসাধারণ, এরকম স্কোর খুবই কম দেখি বাংলা সিনেমায়। তো এটা হচ্ছে যে সিনেমাটা দেখতে দেখতে ভালো লাগছে, দেখতে দেখতে ভালো লাগছিল। খারাপ লাগা বলতে হচ্ছে সিনেমা তো দেখতে খারাপ লাগে না, সিনেমা দেখতে ভালোই লাগে। খারাপ লাগা বলতে যেটা হচ্ছে, যেমন ওই শৈবালদার সাথে আমি একমত যে ল্যাঙ্গুয়েজটা শুনে মনে হচ্ছিল না যে এটা এখানকার ল্যাঙ্গুয়েজটা মনে হচ্ছিল যে সে হয়তো এখানকার না বা এরকম। তবে এটা সিনেমার ক্ষেত্রে হয়তো ব্যাপারটাকে একসেপ্ট করা যায়, কারণ অন্যান্য জায়গায় যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ব্রিটিশ কোনো ফ্যামিলির অ্যাক্টিং করার জন্য দেখা যায় আমেরিকান কাউকে কাস্ট করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমি শুনে হয়তো বুঝতে পারছি না যে তার আমেরিকান ভদ্রলোকের অ্যাকসেন্টটা ব্রিটিশ হচ্ছে কিনা, কিন্তু ব্রিটিশরা ঠিকই বুঝতে পারছে। বাট আমার জন্য ব্যাপারটা গ্রহণযোগ্য। সেরকম করে এই সিনেমাটা যদি হচ্ছে চট্টগ্রামের বাইরে কেউ দেখেন, তার কাছে হয়তো বা খুব একটা বেশি কানে লাগবে না। বাট আমরা যেহেতু চিটাগাংয়ে থাকি, আমাদের কাছে শোনার সময় মনে হচ্ছিল যে কথাটাতে যেন কিছু একটা অসামঞ্জস্য আছে। তবে এটাও সত্য যে যদি পিওর রোহিঙ্গা বা চিটাগংইয়ান ল্যাঙ্গুয়েজ থাকতো, তবে হচ্ছে
সাবটাইটেল দিতেই হতো বাংলা, কারণ আমি নিজেও যখন একদম পিওর চিটাগোইয়ান ভাবে কেউ কথা বলেন তখন আমি সেটা ধরতে পারি না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা চলচ্চিত্রের জন্যই হয়তোবা প্রয়োজন ছিল যে পুরোপুরি চিটাগংইয়ান বা রোহিঙ্গা ভাষা ব্যবহার না করা। আর একটা ব্যাপার যেটা হচ্ছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় দৃশ্যগুলো মনে হয়েছে যে একটু লম্বা, যেমন হচ্ছে যে ওকে নদীর পাড়ে যখন নিয়ে যায় সেই জায়গাগুলো মনে হচ্ছিল যে এতখানি দেখতে আসলে চাচ্ছিলাম না। এটা পরিচালকের ব্যাপার। আমি জাস্ট দর্শক হিসেবে মনে হচ্ছিল যে এদেরকে আসলে আমি দেখতে চাচ্ছি না এখন, এই ধরনের একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা একটু লেগেছে সেটা হচ্ছে যে সাধারণত আমরা যে ওয়েস্টার্ন ফিল্ম যেগুলো দেখি সেগুলোতে দেখা যায় যে একটা সিনেমা খুব সুন্দর ঘটনা চলছে, বেশ ভালো মতনই সবকিছু আগাচ্ছে, সেই সময় পরিচালক বা ইন্ডাস্ট্রি যেভাবেই হোক দর্শকদের চাহিদা অনুযায়ী সেখানে একটা নায়িকা থাকে এবং সেই নায়িকাটা হচ্ছে সমস্যা ক্রিয়েট করে, মানে খুবই ইললজিক্যাল স্টুপিড কিছু অ্যাক্ট দিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তখন নায়কের প্রয়োজন হয়, নায়ক সেই সমস্যাগুলো তখন সমাধান করে। তো এই সিনেমাটা আগাচ্ছে বেশ একটা সেন্টিমেন্টাল ক্রাইসিসের ভিতর দিয়ে, একটা আইডেন্টিটি ক্রাইসিসের ভিতর দিয়ে, যে রোহিঙ্গারা আসছে তারা কি অনুভব করছে এরকম একটা ভিতর দিয়ে যখন যাচ্ছে, সেই সময় যখন গর্ভবতী মহিলাটা বলছে যে আমি আমার বাচ্চাকে এখানে জন্ম দেব না যেখানে আমার স্বামীকে মেরে ফেলছে, আমার ঘর বাড়ি জ্বালায় দিছে, যেখানে গেলে আমাকেও মেরে ফেলবে, সেরকম একটা জায়গায় যে আমি জন্মদান করবো, এরকম একটা ইলজিক্যাল একটা কথাবার্তা যখন বলে তখন মনে হয় যে কি ব্যাপার, ঘটনাটা কি, এটা এরকম ওয়েস্টার্ন ফিল্মের মতন হয়ে যাচ্ছে কেন, এরকম একটা স্টুপিড কথা কেন বলছে ছেলেটাকে, এবং এই কাহিনীটা করতে যেই তো ছেলেটা এখন বিপদে পড়বে। আমার মেয়েটার জন্য খুবই রাগ হচ্ছিল এবং এই জিনিসটা দেখে একটু আশাহত হলাম যে মানে কেন, মানে এই জিনিসটা কেন। পরে আবার আমি নিজেই ব্যাপারটা চিন্তা করলাম, ব্যাপারটাকে কি এরকম যে হচ্ছে যে প্রেগন্যান্ট থাকা অবস্থায় হরমোন ইমব্যালেন্সের জন্য মানুষের লজিক উল্টাপাল্টা হয়ে যায়। তো পরিচালক কি এক্ষেত্রে কি এই ব্যাপারটাই কি বোঝাতে চেয়েছেন কিনা যে হচ্ছে এই কারণে তার লজিক নষ্ট হয়ে গেছে দেখে সেই ধরনের একটা ডিসিশন নিয়েছে। আচ্ছা, আমি কি কানেক্টেড আছি নাকি আমি চলে গেছি? আমার এখানে শুনতে পাচ্ছি আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। তো এটা হচ্ছে আমার নেগেটিভ পয়েন্ট আর কি এই সিনেমার। আর ভালোগুলো তো বললাম আমি, অসাধারণ মানে ছবি খুবই সুন্দর, এত ক্লিয়ার, কালারটা খুবই মোহনীয় কালার, আর শব্দটা আমার কাছে অসাধারণ লেগেছে। যেমন শুরুতে সম্ভবত সিনথেসাইজারে করা হয়েছে ব্যাপারটা, আমি ঠিক জানি না, এটা পাইপ অর্গানও হতে পারে, খুবই সুন্দর একটা পাইপ অর্গানের একটা শব্দ ছিল, সেটা খুবই ভালো লেগেছে। পরিচালক যদি একটু বলতেন প্রসূন ভাই যে এটা কি আসলে পাইপ অর্গান দিয়ে কি সাউন্ডটা করা হয়েছে নাকি সিনথেসাইজার ব্যবহার করা হয়েছে, তাহলে শুনে একটু ভালো লাগতো। তো সাউন্ডের ক্ষেত্রে বলবো মার্ভেলাস, আমার কাছে মার্ভেলাস লেগেছে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে শুরুর দৃশ্য যেটা, সেই দৃশ্যটা এই যে সবাই লাইন ধরে আসছে, তো এই দৃশ্যটা দেখার সাথে সাথেই আমার মনে পড়ে যায় হচ্ছে যে মুক্তির গানের কথা, বা ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে ফুটেজ গুলো আমরা পাই, যে দল বেঁধে মানুষজন ইন্ডিয়া চলে যাচ্ছে, মানুষ তো এই জিনিসটা আসার সাথে সাথে মানে মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। ওই যে আমি বললাম যে রোহিঙ্গাদের বিষয় নেগেটিভ একটা মাইন্ড নিয়ে সিনেমাটা দেখতে বসে যেই আমি এই দৃশ্যটা দেখলাম, সাথে সাথে ওদের প্রতি আমার একটা সিম্প্যাথি চলে আসলো। এই ঘটনাটা তো একসময় আমাদের সাথেও ঘটেছিল। তো এই জিনিসটা বলা যায় যে একটা হচ্ছে যে তুরুপের তাস টাইপের, একদম শুরুতে এটা দিয়ে হচ্ছে দর্শকদেরকে নিজের আয়ত্তে করে নেওয়া, বা হচ্ছে দর্শককে পরিচালক যা বোঝাতে চাচ্ছেন বা পরিচালকের যে সিম্প্যাথিক ভিউটা, সেই ভিউটাকে দর্শকের অজান্তে দর্শকের উপর চাপিয়ে দেওয়াটা, তো এটা অসাধারণ লেগেছে। আর শেষের যে দৃশ্যটা ছিল যে রৌনক হচ্ছে মেয়েটাকে নিয়ে হচ্ছে যখন নৌকাতে উঠলো, তো নৌকাটা চালানো শুরু করলো, তো চালানো শুরু করার পরে দেখলাম যে নৌকাটা ঘুরপাক খাচ্ছে। তো এখন ঘুরপাক খাচ্ছে ব্যাপারটা কি টেকনিক্যাল কারণে কিনা, মানে রৌনক কি নৌকা চালাতে জানে না দেখে ঘুরপাক খাচ্ছে, নাকি এটা বোঝাতে চাচ্ছে যে তাদের ভবিষ্যৎটাও এরকম অনিশ্চিত একটা ঘূর্ণির মধ্যে আছে, সেই বিষয়ে একটু ক্লিয়ার না।
এই বিষয়ে যদি পরিচালক একটু ক্লিয়ার করতেন তাহলে হয়তো কিছু জানা যেত আর কি। আলম ভাইকে ধন্যবাদ, মনে হয় অনেক বলে ফেলেছি। হ্যাঁ, না, অনেক ধন্যবাদ। না, বেশ সুন্দর, ভালো বলেছো, গুছিয়ে বলেছো। আমি মনে করি মিশু যে দুটো প্রশ্ন তুলেছে, শুধু আপাতত এখন প্রশ্ন দুটো জবাব দাও, পরে সবার শেষে আবার সবকিছুকে নিয়ে একটা উপসংহারের বক্তব্য তুমি রাখতে পারবে। আপাতত যে দুটো প্রশ্ন জবাব দাও একটু, প্রশ্ন। খুব ভালো অবজারভেশন মিশু। তো একটা হচ্ছে যে দৈর্ঘ্যের ব্যাপারে এমন হয় যে আর কিছু বলার নেই। হ্যাঁ, আমার নিজেরও মনে হয় যে কোনো জায়গায় আর একটু কমানো যেত। হ্যাঁ, আর একটু কমানো যেত। তো এটি সত্যি, এটি এগুলো দৈর্ঘ্যের বিষয়। আর একটা হচ্ছে যে ওদের যে এই মেয়েটি যাওয়া, হ্যাঁ এটি একটা বিষয় যে প্রেগনেন্সি সময়ে তো এমনিতেই একটু এলোমেলো থাকে, কারণ সবাই একই লজিকে চিন্তা করতে পারে না। কিন্তু আমরা এখানে একটু নিশ্চিতভাবে এটা পরিচালকের নেওয়া সিদ্ধান্ত বা নির্মাতার নেওয়া সিদ্ধান্ত যে আমরা উইশফুল থিঙ্কিং এর একটা গল্প বলছি, যে মানুষটা ফিরে যেতে চায়, তার আকাঙ্ক্ষার গল্পটা। প্রসূন, আপাতত মিশুকের নির্দিষ্ট দুটো প্রশ্নের জবাবটা তুমি একটু দাও, পরে সবগুলো নিয়ে বলো। যে বলছিল মিউজিকের ব্যাপারটা বলেছিল, আর লাস্টে নৌকা ঘোরার ব্যাপার, এই দুটো নিয়ে শুধু বলো আপাতত জবাব। আচ্ছা, ওকে। তো একটা হচ্ছে যে ইয়ের গল্পটা, যেটা মিউজিকের প্রথমে যে অংশটুকু, এই অংশটুকু অ্যাকচুয়ালি কালেক্টেড মিউজিক। একজন রিয়েল রোহিঙ্গা যিনি মিডল ইস্টে থাকেন, আমরা যে দুটো গান ব্যবহার করেছি সে দুটো রিয়েল গান। হ্যাঁ, আমাদের নিজেদের তৈরি করা গান না, রোহিঙ্গাদের নিজস্ব গান। প্রথম যে গানটি টাইটেলে যে স্টক ফুটেজ গুলো ইউজ করা হয়েছে, তাদের যে দল বেঁধে আসার দৃশ্য জায়গাগুলো, যে নাফ নদীর তীর ঘেঁষে এরা যে আসছে, এসে নামছে, এইখানের স্টার্টিং এর যে মিউজিকটা, এটি আমাদের করা মিউজিক নয়। এটি একজন মীর হামিদ বলে একজন মিডল ইস্টে থাকে, একজন রোহিঙ্গা, যে অনেক আগে 92-তে বাংলাদেশে এসেছিল। সেকেন্ড ওয়েভ যখন হয়, তখন বাংলাদেশে এসেছিল রিফিউজি হিসেবে। তারপরে সে মিডল ইস্টে চলে যায় জব নিয়ে। তো এই মীর হামিদের কাছ থেকে নেয়া এই গানটি আমরা ব্যবহার করি। ওখানে সে যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করেছে সেগুলোই ছিল এটি হচ্ছে স্টার্টিং এর মিউজিক। আর মিশুকের পরে যেটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, নদীতে তখন এক হচ্ছে যে আমরা যে সময়টা দৃশ্যটা ধারণ করি, ঝুম বৃষ্টির মধ্যে এবং স্রোত, তো ও নৌকা বাইতে পারে। আমরা জাস্ট দুটো টেকেই নেওয়ার সুযোগ পেয়েছি, এটি সেকেন্ড টেক। তো প্রথম থেকেও একই সমস্যা হচ্ছিল, খুব প্রচন্ড স্রোতের মধ্যে নৌকা ম্যানেজ করতে সমস্যা হচ্ছিল। তারপরে আমরা শুধু যে আমরা এটি অ্যাকচুয়ালি মিনিং এর জায়গা থেকে এই নেচারের মধ্যে একটি ক্যারেক্টার যখন পড়ে, তখন অ্যাকচুয়ালি আমাদের আর কিছু করার থাকে না, নেচার তাকে যেভাবে নিয়ে যাচ্ছে। এবং এই যে আমরা দুদিকেই যেতে পারি। আমরা যখন দেখলাম যে ওরা ওখানে পৌঁছাতে পারবে কিনা সেটাও তো আমরা জানি না। ওখানে বর্ডারে আমরা রিয়েলিটিতে জানি যে ওখানে বর্ডারে পৌঁছা মাত্র ওদেরকে আসলে গুলি করে মেরে ফেলবে, ওরা বর্ডারে ওখানে নামতেই পারবে না, এটি আমরা জানি। কিন্তু আমরা আসলে এটি আকাঙ্ক্ষার গল্প বলছি, যারা ফিরতে চায় তাদের ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেই গল্পটা বলছি। এখানে ঘূর্ণির যে বিষয়টি তৈরি হয়েছে, এটি ওই মুহূর্তের স্রোত তৈরি করে দিয়েছে, কিন্তু সেটি একই সঙ্গে লজিক্যাল। আমরা দুটো দিকে ভাবতে পারি। এটি আসলে দর্শকের জন্য রইল। মিশুক যেভাবে অ্যাপ্রিশিয়েট করছে, অ্যান্টিসিপেট করছে, আমি সেটাকে ওয়েলকাম করছি। অন্য আরেকজন হয়তো আরেক ভাবে করবে। দুটোই গ্রহণযোগ্য। এবং অনেক ধন্যবাদ মিশুক, খুব ভালো অবজারভেশন। ধন্যবাদ প্রসূন, পরে আমরা আবার সুযোগ দেব। এখন আমার মনে হয় তানিম কিছু বলতে চাইছে। তানিমও ছবিটা দেখেছে এবং এটা নিয়ে আলোচনা করতে আগ্রহী সে। তানিম, তোমার আলোচনা যদি তুমি এখন শুরু করতে পারো। ধন্যবাদ আলম ভাই। আমার আসলে খুব বেশি সময় আলোচনা দীর্ঘ করব না, স্বল্প কথায় বলবো আমার ভালো মন্দ জায়গা সম্পর্কে। তো ওভারঅল যদি সিনেমাটি নিয়ে বলতে যাই, মানে ভালোই, কিন্তু খুব বেশি ভালো আমার লাগেনি। বেশ কিছু ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। তো ওই জায়গা থেকে বলতে চাই যে চমৎকার ব্যাপারটা হচ্ছে যে রোহিঙ্গাদের যে আইডেন্টিটি ক্রাইসিসের যে জায়গাটা, একটা দেশে চলে আসলো, যে মানে উদ্বাস্তু হয়ে আমাদের দেশে চলে আসা, তাদের নিজেদের যে এতদিনকার আইডেন্টিটি ছিল সেই আইডেন্টিটি সম্পূর্ণ হারিয়ে, এবং এই বিষয়টা যে ওই সোফিয়া রোবটটা দিয়ে যে আসা, এবং এরপরে নাসির উদ্দিন খানের যে বলা ডায়লগটা, যে একটা রোবট পরিচিতি পেয়ে গেল, কিন্তু এখানে লাখো লাখো রোবট আছে, তাদের কোনো পরিচিতি নাই। তারপর ওই যে গরুটা, এই গরুটা কোন দেশের নাগরিক, তার কি কোনো নাগরিকত্ব আছে? তো এখানে একই সাথে আইডেন্টিটির মতো একটা ভারী ব্যাপার যেমন উঠে এসেছে, তেমন ভাবে খুব আয়রনিক ব্যাপারটাও এখানে একই সাথে আছে। সেই আয়রনিটা নাসির উদ্দিন খানের ওই সংলাপেই চলে আসে, যখন বলে লাখো রোবট এবং ওই গরুর নাগরিকত্ব কি, আয়রনিক হিউমারের যে জায়গাটা বলি। তো এরকম টুকরো টুকরো বেশ কিছু জায়গা আছে, জায়গাগুলো আমার খুব চমৎকার লেগেছে।
আর এছাড়া ওভারঅল পুরো জিনিসটা দেখতে গেলে আমি অ্যাকচুয়ালি তাদের অ্যাগনির জায়গাটা আরো বেশি দেখতে চেয়েছিলাম। এই যে লক্ষ মানুষ রাতারাতি তাদের এতদিনকার যে সহায় সম্বল সবকিছু হারিয়ে এখানে চলে আসলো, আমি সেটার সম্পর্কে তাদের যে যাতনা যে কষ্টটা সেটার চিত্রটা আর একটু বেশি করে দেখতে চেয়েছিলাম। সেই জায়গাটাতে আমার একটু আপত্তি ছিল যে এই জায়গাটা আর একটু বেশি করে দেখানোর দরকার ছিল আর কি। আর বেশ কিছু টিপিক্যাল গল্পের ট্র্যাপিংস এখানে আমার মনে হয়েছে, সেটা রওনক হাসানের সাথে ওই মূল চরিত্র সোফিয়া চরিত্রটার যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেসব দিকে কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু বেশি দৃশ্য ধারণ করা হয়েছে। এগুলোকে কেটে আমরা যদি ওই তাদের যাতনার জায়গাটা সম্পর্কে আরেকটু বেশি দেখাতাম তাহলে হয়তো বা আরো বেশি রিয়েলিস্টিক হতো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার যেটা এটা আমরা যেই গল্পটা এখানে পরিচালক দেখাচ্ছেন সেটা তো খুবই রিয়েলিস্টিক গল্প, সেই সাথে এখানে আসার যে ব্যাপারটা, হোপের যে ব্যাপারটা, সেটা আসলে দিন শেষে আমরা জানি যে বাস্তবতা কতটুকু ক্রূর হতে পারে। তো সেই হিসেবে এই আশাটা না অনেকটা একটু ফ্যান্টাসিতে বসবাস করে একটা জায়গা তৈরি হয়। তো ওই ধূসর জায়গাটা সম্পর্কে এন্ড ওই ধূসর জায়গাটা নিয়ে আমার মনে হয় যে আরো কাজ করার মতো জায়গা ছিল। এছাড়া কালার গ্রেডিং, লাইটিং, ফটোগ্রাফি নিয়ে প্রশংসা করছেন সবাই, সেসব দেখতে ভালো লেগেছে। তবে আমার মনে হয় যেহেতু সিনেমা, ওই লুক এন্ড ফিলে পুরোপুরি সিনেমাটিক ব্যাপারটা আমার কাছে উঠে আসেনি। আই থিংক লুক এন্ড ফিলের জায়গাটা আরো বেশি কাজ করা উচিত ছিল। হয়তোবা সেটা লাইটিং নিয়ে আরো কাজ করা যেত, কিংবা ধরেন যে আই থিংক টেকনিক্যাল দিকে আরো বেশ কিছু জিনিস করা ছিল। কিন্তু পরে ভাবছি যে হয়তোবা বাজেটের খামতির কারণে এই পুরোপুরি সিনেমাটিক ব্যাপারটা উঠে আসেনি। সেই দিকটা দেখে এটাকে বাদ দেওয়া যায়। আর ল্যান্ডস্কেপ শট এত বেশি রাখার চেয়ে আরেকটু ক্লোজ আপ বেশি রাখলে কি হতো না, তাহলে মূল চরিত্রগুলো যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছে ওটা বরঞ্চ আরেকটু বেশি করে আসতো। কিছু যদি হ্যান্ডেলড ক্যামেরার কাজ যদি আরেকটু বেশি থাকতো, আরো একটু বেশি রিয়েলিস্টিক লাগতো। সেই সাথে যেহেতু অনেক চরিত্র এবং ঘটনাগুলো যেহেতু একদম বাস্তব থেকেই নেওয়া হয়েছে, তাহলে ওই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা আরো বেশি থাকতো, একটু ডকুমেন্টারির অ্যাপ্রোচ থাকতো। আই থিংক সেটা তাহলে সিনেমার ওভারঅল বিষয়টাতে আরো অনেক বেশি ভারত্ব যোগ করতে পারতো, আর একটু বেশি এলিভেট করতে পারতো পুরো জিনিসটাকে, এটা আমার মনে হয়। তাছাড়া ঠিকঠাকই মনে হয়েছে সবকিছু, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। অল্পের মধ্যে বেশ তুমি অনেকগুলো বিষয় ছুঁয়ে গেছো। আমি মনে করি শেষে প্রশ্ন এগুলো নিয়েও আলোকপাত করবে। এখানে আর যারা আছেন তারা কেউ কি কিছু বলতে চান? জয়, বাপ্পা, মাহিয়া এবং বিধানদা, আমি জানি ছবিটা পুরো দেখতে পারিনি, তবুও আমি বিধানদার কথা শুনবো, কিন্তু এর আগে যদি এরা কিছু বলে নিত আর কি, যদি বলার ইচ্ছে থাকে। বাপ্পা বা ইমন কি কিছু বলতে আগ্রহী, বা মাহিয়া? তা না হলে হ্যাঁ, বাপ্পা কিছু বলতে চাইছে। হ্যাঁ বাপ্পা, বলো। ধন্যবাদ স্যার। স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই যে সিনেমাটা স্যারের মাধ্যমে আসলে দেখার সুযোগ হয়েছে। আমার ট্রেলার আমি অনেক আগেই দেখেছিলাম, তো এবার দেখার সুযোগ হলো। তো আমি আসলে সমালোচনা করার যোগ্যতা রাখি না মনে করি, জাস্ট একটু ভালো লাগার একটা জায়গায় একটু সঙ্গে প্রসূন দাদাকে জানাতে চাই যে একটা দৃশ্যে আমরা দেখি যখন ওই ফরেনার গাড়ি নেমে যখন সমুদ্রের কাছে গিয়ে তিনি যে উক্তিটি করেন, সেই উক্তিটি আমার খুব হৃদয়ে ছুঁয়ে যায়। এই ভালো লাগাটুকু জানালাম শুধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাপ্পার কথা দেখা যাচ্ছে না। না, বাপ্পার কথা শোনা যাচ্ছে, ও তার ভিডিওটা সে অন করেনি, অনেকে করতে চায় না, আমরা এখানে চাপিয়ে দিতে চাই না। যাই হোক, ইমন দেখলাম হাত তুলেছে, আমরা ইমনের বক্তব্য শুনে নিই, এরপরে মাহিয়া এবং বিধানদার কাছে যাব, সবশেষে আবার প্রশ্নের কাছে ফিরে আসবো, সেই বলো যদি আরেকটু কিছু যোগ করতে চায়। হ্যাঁ ইমন, বলো। ধন্যবাদ আলম খুরশেদ ভাই, এবং সবাইকে ধন্যবাদ। আসলে খুরশেদ ভাই মুভিটা দেওয়ার পর আমি দেখলাম টোটালটা, খুব ভালো লাগছে। মানে ডিরেক্টর এখানে যে প্রসূন ভাই অনেক কষ্ট করছে সেটা বোঝা যাচ্ছে। আর বিশেষ করে তার ওই যে মন্তাজটা আমার ভালো লাগছে, ওই যে সোফিয়া এবং ওই যে মানে রক্ত মাংসের সোফিয়া যে একটা স্যাটার দেখাইতে চাইছে, এটা আমার খুব ভালো লাগছে। তবে আমার কাছে কেমন জানি একটু ডকুমেন্টারি টাইপ মনে হয়েছে আর কি। পুরোপুরি ফিচার ফিল্মের স্বাদটাও পাইনি, আবার পুরোপুরি ডকুমেন্টারি স্বাদটাও পাইনি, একটা নতুন কিছু একটা মনে হয়েছিল। তো সব মিলিয়ে যে পিকচার কোয়ালিটি, ফ্রেম বা সবকিছু ভালো হয়েছে, খুব ভালো মনে একটা কাজ করছে এবং খুব চমৎকার একটা কাজ করছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ইমন।
আচ্ছা, আর দুজন বাকি আছে এখানে, মাহিয়া এবং বিধানদা। বিধানদা তো একটু পরে বলবে। মাহিয়া কি কিছু বলতে চাও? আমি দেখেছি ছবিটা। তবে আমার না একটু এডিটিংটা একটু বেটার হলে হতো। মানে ল্যান্ডস্কেপ, একই ল্যান্ডস্কেপ বারবার এসছে। তো আরেকটু ছোট করা যেত আরকি এই। আর বাকিটা ঠিকই আছে। আর যে ইমন যেটা বলল এটা ঠিক ডকুমেন্টারি আর ফিচার মাঝামাঝি কিছু একটা হয়েছে আরকি। ঠিক পুরোপুরি ফিচারও না, পুরোপুরি ডকুমেন্টারি না। এই আমার আমার কাছে তাই মনে হয়েছে। ওকে, ধন্যবাদ। বিধানদা, এবার আপনার পালা। বিধানদা, এবার আপনি যতটুকুই দেখেছেন এবং এখন যেটুকু আলোচনা শুনলেন, ট্রেলার দেখলেন, সব মিলিয়ে যদি আপনার একটা অনুভূতি ব্যক্ত করতেন। পরিচালক কই? হ্যাঁ, প্রসেন রহমান সাহেবকে তো স্বাগতম। সবাইকে শুভ সন্ধ্যা। বিস্তার এবং আলমকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা আবার। আচ্ছা, মানে ফর সাম টেকনিক্যাল রিজন আমার কাছে ছবিটা দেখা হয়নি, এর আগে দেখতে পারিনি আর কি। ওই ট্রেইলারটা দেখেছি, তারপর সামনে মানে প্রথম দিকে 5-10 মিনিটের মতো দেখেছি, তারপর আর দেখতে পারিনি। হাওয়ার যেটুকু দেখেছি তাতে আমার ওই প্রথম 5 মিনিটে দেখার পর তো প্রকাণ্ড একটা ল্যান্ডস্কেপের জংলা জায়গা, মানে জংলা জায়গা বলতে আমরা ওইটাকে বলি ওই জল এবং জঙ্গল দুইটাকে মিলে প্রচন্ড ল্যান্ডস্কেপ, প্রচন্ড একটা ভাস্ট স্পেসকে খুব খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপর দেখা যাচ্ছে সেই সেই জায়গা দিয়ে একটা জনসমুদ্র ডান দিক থেকে স্ক্রিনের বাম দিকে যাচ্ছে। কেমন? তো তাহলে তো মানে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ কিভাবে ইউজ হয়েছে, খুব ভালো লেগেছে রে, খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপর ট্রেইলার যে স্টিল গুলো দেখেছি, ক্লাস 1, নো কোয়েশ্চেন আস্কড। ট্রেইলার যে স্ক্রিন গুলো শট গুলো দেখেছি, বাকিটুকু আসলে দেখেন অনেক কিছুই আছে। একটা ছবি মানে তো ট্রেইলারও না, প্রচুর ল্যান্ডস্কেপও না, আপনার ভাস্ট স্পেস দেখাও না, সবকিছু। ট্রেলার একটা ছবি খুব মনে পড়ছে, যেটা হচ্ছে কি এটা বার্ডস আই ভিউ, ওই যখন তাদের ইয়েগুলা কি বলে ওই বস্তিগুলো দেখানো হচ্ছে আর কি, সেন্টিগুলো দেখানো হচ্ছে, তাই না? সেটাকে কিন্তু অনেকটা রিদমিক করা যেত, মানে খুব অল্প সেকেন্ড কেটে কেটে দেওয়া হয়েছে। অফকোর্স দিস ইজ এ ট্রেলার, আমি পুরোটা দেখিনি। সেটা আমার কাছে এটা তো একটা চমৎকার শট, মানে দিস কুড বি এক্সটেন্ডেড ইভেন, ওয়েল মেবি ইউ হ্যাভ ডান সো। আর কি বলবো, আর মানে সরি যে আমি মাপ চেয়ে বলছি, আপনি এত কষ্ট করে ঢাকা থেকে চট্টগ্রামে আসলেন, এই কাজ করলেন, এই কাজটা করতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনার, সেটা আমরা বুঝতে পারি, সেটা এপ্রিসিয়েট করতে পারি। সামনের বার দেখা হলে খাওয়াবো। ধন্যবাদ বিধানদা। বিধানদা, আপনি কিন্তু ছবিটা দেখে নেবেন, আপনার কাছে লিংক আছে, আপনি আবার চেষ্টা করেন, নিশ্চয়ই দেখতে পাবেন। হ্যাঁ, আপনার নেটের সমস্যা না হলে অবশ্যই দেখতে পারবেন। আমরা মোটামুটি সবার আলোচনায় শুনলাম। আমি ঠিক সেই অর্থে আলোচনা করব না, আমার শুধু একটা প্রশ্ন আছে। আমার একটু কোথাও একটু বুঝতে একটু অসুবিধা, সেটা জেনে নেই আমি আর কি। আর এমনিতে গল্প নিয়ে যে আপত্তিগুলো উঠেছে, সেটা আমারও মনে হয়েছিল যে গল্পটা কোথায় যেন ঠিক মনে হচ্ছিল, এটা বানিয়ে তোলা ঠিক অতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। এই ফিরে যাওয়ার ব্যাপারগুলো বা তার সে একলা একলা এখানে থাকা, একটা প্রেগনেন্ট মেয়ে একা একা। কিন্তু সেটা আমি আর প্রশ্ন করতে চাইনি, কারণ মানে শুরুতেই পরিচালক বলেই দিয়েছেন যে এটি একটি সত্য কাহিনী অবলম্বনে করা। যদি সত্য কাহিনী অবলম্বন করা হয়েই থাকে, তাহলে দেখে আমার প্রশ্ন করার সুযোগ নেই। আবার তারপরেও বলা যেতে পারে হয়তো বা সত্য কাহিনী, কিন্তু এটা একটা ব্যতিক্রমী সত্য কাহিনী, মানে সচরাচর এরকম ঘটার কথা নয়, এটা একেবারেই একটা ব্যতিক্রমী একটা কাহিনী। তো একজন পরিচালকের অধিকার থাকতেই পারেন একটা ব্যতিক্রমী কাহিনীকেই বেছে নেওয়ার, নিয়ে সেটার উপর তিনি আবারও বারবার বলছেন তিনি একটা আকাঙ্ক্ষা, তিনি একটা স্বপ্নকে সেখানে দেখানোর চেষ্টা করেছেন। তো ফলে সেদিক থেকে হয়তো আমাদেরকে প্রশ্ন তোলার সুযোগ থাকে না, আমি আর তুলতে চাইছিও না, আমি মেনেও নিচ্ছি। কিন্তু আমার একটা জিজ্ঞাসা এখনো রয়ে গেছে, আমি জবাব পাইনি ছবিটা দেখে, হয়তো আরেকবার পেলে দিতাম। মেয়েটি যখন সেই হারানো প্রাপ্তি নিরুদ্দেশ সেন্টারে যায়, বাচ্চাদের যে খুঁজে পাওয়া সেন্টারে গিয়ে বলে যে আমি একজনকে খোঁজ করতে এসেছি, যে মানিক নামে একজনকে খোঁজ করতে এসেছি, সে 10 বছর আগে এখানে এসেছিল। এইটা সে তুললো, কিন্তু এর আর কোনো অনুসরণ আমরা ভবিষ্যতে পাইনি।
কে সেই মানিক ছিল, 10 বছরে কেন এসেছিল, কেন সে তাকে খোঁজ করতে যাচ্ছে, কোথাও আমরা পাইনি। কিন্তু আবার একই সঙ্গে ওই ছেলেটি বলল যে আমার নামও মানিক, আমিও 10 বছর আগে আসছি। তাহলে কি সে তাকেই খুঁজছিল, তাকেই এখানে পেয়ে গেল আপত্তিকভাবে? এই জিনিসটা মনে হয় আসলে প্রতিষ্ঠিত হয়নি বা পরিচালক করেননি, বা আমরা তার কোনো জবাব পাইনি। না পাওয়াতে মনে হয়েছে যেন বা কেন সে করতে চাইলো, আবার এটাই বা এইরকম একটা কোইন্সিডেন্স কিভাবে ঘটতে পারে। এবং ফিল্মে তো আমরা জানি কোইন্সিডেন্স খুব খারাপ জিনিস, ঘটলে আসলে সেটাকে মানুষ একটা সন্দেহের চোখে দেখে আর কি। এই নিয়ে যদি প্রশ্ন একটু আলোকপাত করে তুমি ওভারঅল সামগ্রিক সবাই যা যা বললো ঘিরে একটা ক্লোজিং রিমার্কে যাবে, সুযোগ দেবো, কিন্তু তার আগে আমি শৈবালকে আরেকবার সুযোগ দেবো, সে যেন কি এটা বলতে গিয়েছিল গোড়াতে। প্রশ্ন। জি নিশ্চয়। আমি কি শৈবাল ভাই বললে পরে একবারে বলবো? না না, আমার এই প্রশ্নটা জবাব আপনার প্রশ্ন উত্তর দিন আগে। আচ্ছা জি জি, সেটা হচ্ছে যে ওরা আসলে কন্টিনিউয়াসলি বাংলাদেশে এসেছে। ওর ওখানে সংলাপে বলে যে মানিক নামে তার প্রতিবেশী একজন অ্যাকচুয়ালি তার ছোটবেলার বন্ধু বা প্রতিবেশী, যার প্রতি তার আগ্রহ ছিল, এরকম একজন। ওরা তো কন্টিনিউয়াসলি যে এক্সোডাস গুলো যখন ঘটেছে এর বাইরেও দল বেঁধে গ্রুপ এসছে। তো এই ছেলেটা অ্যাকচুয়ালি তার আগে আসা একজন, যে এখানে এসে সেটেল। এবং আমরা যে মানিক ক্যারেক্টারটা পাই রিয়েল ক্যারেক্টার থেকে নেওয়া, যার কথা বলছিলাম যে লস্ট এন্ড ফাউন্ড সেন্টার খোলে প্রায় 750 বাচ্চাকে, হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়, যাকে নিয়ে ডয়েচে ভেলে আলাদা করে ডকুমেন্টারি করেছে। ওই ক্যারেক্টারটা হচ্ছে এইটা, রৌনকের যে ক্যারেক্টারটা ছিল, আমরা নাম দিয়েছিলাম মানিক। তো ও অ্যাকচুয়ালি 10 বছর আগে এখানে আসে। তো ও এই মেয়েটা তাকেই আসলে খুঁজে পায়। আমরা এরকমই একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। তো বলে যে আমার নামও মানিক, তখনই সে আমরা তাকে অজ্ঞান হয়ে পরিচিত দেখি। আসলে আমার বুঝে যেতে যে সে ফিরে পেয়েছে, নাহলে তাদের এই কানেকশনটা তৈরি হওয়ার পেছনে এটি একটি অনুঘটক হিসেবে তৈরি করে। ও আসলে একজনকে খুঁজছে যে সে ফিরে যেতে চায়, তার যে যন্ত্রণা, সে একজনের উপর নির্ভর করতে চায়, যার একজন সে জানে সে একা এটা পারবে না, সে একজনের হেল্প চায়। এটি তার প্রতি তার আগ্রহ তৈরি করবার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে। কিন্তু এটা আমার বিবেচনায় একদমই প্রতিষ্ঠিত হয়নি। এটা একটা দুর্বলতা বলে চিহ্নিত হবে বলে হয়তো এটি আরো অনেক করা যেত। আমি এই কথাটি বলেছিলাম যে একটি প্রজেক্ট নেওয়া হয়ে গেলে আছে, এই প্রত্যেকটা প্রজেক্টেরই কিছু স্ট্রেংথ উইকনেস থাকে, ডেফিনেটলি এরও কিছু আছে। এবং আমি সবাইকে আসলে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই অনেক মনোযোগ দিয়ে দেখবার জন্য। এবং আমি এখন শৈবালের প্রশ্নটা নিয়ে নেই, এরপরে তুমি সবার আলোচনার ভিত্তিতে একটা সামগ্রিক উপসংহার মন্তব্য করবে, তারপর আমি ছবিটা আলোচনা শেষ করবো। কেন শৈবাল, আপনি যেন কি বলতে চেয়েছিলেন, তখন আপনাকে থামিয়ে দিয়েছিলাম, দুঃখিত। এখন একটু বলতে পারেন। শৈবাল শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? জি জি হ্যাঁ বলেন। তখন কি বলতে? না, আমি প্রশ্নকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে আমরা যেসব নেতিবাচক কথা বললাম সে খুবই ইতিবাচক ভাবে সেগুলো নিচ্ছে। এই উন্নত মানসিকতার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ডয়েচ বেলের ডকুমেন্টারির কথা বারবার বলা হচ্ছে, আমরা আরো কিছু ডকুমেন্টারি দেখেছি, চিটং থেকে অনেকে বানিয়েছেন, কিন্তু ফিকশন মনে হয় এটাই একমাত্র ফিকশন। এই জন্য আবার প্রশ্নকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা বারবার বললেন কয়েকজন যে ডকুমেন্টারি মনে হয়নি, ফিকশনও মনে হয়নি, আর এটা তো ফিল্মে এটা ব্যাপারটা আছে, সিনেমা বেরিতে যেটা আমি প্রথম থেকে বললাম ফিল্মে আছে। সেটা আপনারা যদি সাউথ আমেরিকান ছবিগুলো দেখেন বড় বড় ফিল্ম মেকারদের, দেখবেন এটাই হয়, এটা ডকুমেন্টারিও মনে হবে না, ফিকশনও মনে হবে না। এটাই হলো আসল মজা, যেটা আমরা প্রশ্নের ছবিতে দেখি, যেটা একটা টার্মই আছে সিনেমা ভেরিতে, যেটা আমরা ইয়েতে দেখেছি, সীমানা পেরিয়ে ছবিতে দেখেছি। আচ্ছা, জহির রায়হানের ইয়ে তো আচ্ছা, আর একটা ছবির কথা আমি বলতে ভুলে গেছিলাম, রূপালী সৈকতে। এই রূপালী সৈকতটা পুরো আলমগীর কবিরের, পুরোটাই এটাই, ডকুমেন্টারিও না, ফিকশনও না। আর আমি কিন্তু প্রশ্নের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা হচ্ছে আমি ছবির দৈর্ঘ্য নিয়ে কিন্তু কিছু বলিনি। স্বল্প কম সময়ের ফুল লেন্থ ছবি আমরা দেখেছি মেঘের অনেক রং, এটা কিন্তু পুরোপুরি 60 মিনিট না। তারপর চাকা মোর্শেদুল ইসলামের, এটাও কিন্তু 60 মিনিট নয় পুরোটা। আচ্ছা, বিদেশে আমরা দেখেছি গৌতম ঘোষের দখল, 55 মিনিটের, এটাও ফুল লেন্থ ছবি। চিত্র নদীর পারে, তানভীর ভাই, এটাও তেমন বড় না। আমি কিন্তু লেন্থ নিয়ে কিছু বলিনি। 80 মিনিট, এটা বেশি, মোটেই বেশি নয়, যেটা কখনো যে 80 মিনিট চলে যায় বোঝা যায় না, এইটা আমি বলিনি। আর একটা নিয়ে যে বলি,
না আপনি যেন হ্যাঁ না আপনি যেন কি তখন বলতে চেয়েছিলেন প্রশ্ন ওই 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 মুহূর্তে এটা ওই সময়ের ব্যাপারটা আচ্ছা মানে আমি সময় বেশি হয়েছে বা কম হয়েছে এটা বলিনি, যতটুকু নির্মাণ করতো। সেটা শৈবাল বলেন, শৈবাল বলে কিছু কিছু দৃশ্য একটু প্রলম্বিত হয়েছিল, সেই জায়গাগুলো কমানো যেতে পারতো, এইটা বলেছি। এটা আমরা অনেকেই এই ব্যাপারে একমত, এবং এই জায়গাগুলোতে অন্য কিছু দিলে। আবার আমি আরেকটা কথা বলেছি যে আরো কিছু ডিটেলস দেখানোর কথা, আরো কিছু ঘটনার কথা। ঠিক আছে, আমরা একটু বলি, একটু সেটা হচ্ছে আমি আবার কিছু ডিটেলস দেখানো বা আরো কিছু ঘটনা দেখানোর কথা বলেছিলাম। তো ওটা যদি করতে যায় তাহলে হয়তো ছবিটা আরো বড় হয়ে যেতে পারতো। এটা না, লেংথ নিয়ে কোনো ব্যাপার না। আর একটা জিনিস আমি একটু আলম খোরশেদকে স্মরণ করিয়ে দিতে চাই, একটু বলবেন এক লাইন হলেও। আজকে জহির রেহানের অন্তর্ধান দিবস 30শে জানুয়ারি 1972 সালের আজকে দিনে উনি হারিয়ে গিয়েছিলেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাকে এটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি এক লাইন হলেও বলবেন। ধন্যবাদ। না ধন্যবাদ, আমি সেটা জানি। এবং আজকে আমাদের বন্ধু বেলায়েত হোসেন মামুনের এই অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারছে না, কারণ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে মাহমুদুল হোসেন একটা বক্তৃতাও দিচ্ছে, ক্যামেরা যখন রাইফেল নামে। আমরা বরাবরই বলে আসি, কিছুদিন আগে আমি বেলায়েত হোসেন মামুনের একটা অনুষ্ঠানে আমাকে অতিথি বক্তা হিসেবে ডেকেছিল, চিত্রনাট্য, গল্প এবং সাহিত্যর সঙ্গে সম্পর্ক নিয়ে। সেখানে আমি জহিরানের কথা বিশেষভাবে উল্লেখ করেছি যে বাংলাদেশের চলচ্চিত্র সেই যে বাংলাদেশের জন্ম মুহূর্তে যে মারটা খেলো, যে আঘাতটা পেলো এবং যে ক্ষতিটা হলো, তা এটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, এবং আমরা সেটা আর কোনদিন পারবো বলেও মনে হচ্ছে। জহির রায়হান যেই শক্তি, যেই সামর্থ্য, যে প্রতিভার একজন মানুষ ছিলেন, তিনি একাই আমাদের ছবিকে একটা অন্য উচ্চতা নিয়ে যেতে পারতেন। আমি তখনই বলেছিলাম যে আমাদের ছবি যেন মনে হচ্ছে এত বছর পরে, যে সুন্দর একটা উত্থানের পরে মনে হচ্ছে ছবি আমরা আবার সেই একেবারে শুরুর জায়গায় ফিরে গেছে, এখনো যেন হাঁটি হাঁটি পা পা করে হাঁটছি শৈশবাবস্থায়। জহির রায়হানের মৃত্যু, তারপর পরে আরেকটি ঘটনা ঘটলো, আশিস রানে আলমগীর কবিরের অপঘাতে মৃত্যু, এবং এরপর তারেক মাসুদের মৃত্যু, তারেক মিশুদের মৃত্যু। এই তিনটা মৃত্যু আমাদের ফিল্মকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। তবু আমরা স্বপ্ন দেখি। জহির রায়হানের সেই লড়াকু চরিত্র, সংগ্রামী চরিত্র, তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, এবং আমাদের স্বপ্নের সহযোদ্ধা হিসেবে আমরা প্রসূনদের মতো মানুষদেরকে পাচ্ছি। প্রসূনের এই ছবিটা সম্পর্কে এইটুকু বলতে পারি আমি, এই ছবিটার মধ্যে একজন ভালো চলচ্চিত্রকার হয়ে ওঠার যাবতীয় গুণাবলী, যাবতীয় বৈশিষ্ট্য বিদ্যমান, প্রতিটা জিনিস বিদ্যমান। ভিডিওগ্রাফি বলেন, সাউন্ড বলেন, মিউজিক বলেন, ইনক্লুডিং এডিটিং, অভিনয়ও মোটামুটি ভালো আদায় করেছেন। কিন্তু আমার আত্মতৃপ্তির জায়গাটা ছিল, বা আমার নিজের সংশয় সবসময়, যে গল্পের জায়গাটা, গল্পটা যদি পুরোপুরি সুবিন্যস্ত এবং সুসামঞ্জস্য এবং বিশ্বাসযোগ্য এবং মসৃণ ভাবে যদি না এগোয় একটা যৌক্তিক পরিণতিকে না পৌঁছতে পারে, তাহলে তার অন্যান্য সমস্ত ইতিবাচক দিকগুলো মার খেয়ে যায়। এইখানেও বোধহয় তার খানিকটা ঝুঁকি রয়ে গেছে। তবে আমি আমার আলোচনায় যেতে চাইছি না, আমি প্রসূনকে আবার মঞ্চ ছেড়ে দেব। বলবো যে এই যে তরুণ ছেলেরা যারা দেখলো এবং মন্তব্য করলো, সব মিলিয়ে আজকের অনুষ্ঠানকে ঘিরে প্রসূনের যে একটা অনুভূতি এবং তার যে একটা শেষ বক্তব্য, উপসংহার বক্তব্য, সেটাই উপস্থাপন করুক। তার ভিতর দিয়ে আমরা অনুষ্ঠান ইতি জানবো। প্রসূন। থ্যাংক ইউ। আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই আলম ভাই আপনাকে, আপনার সংগঠন বিস্তারকে, এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাইকে, যারা অনেক মনোযোগ দিয়ে ছবিটি দেখেছেন, মূল্যবান মতামত দিয়েছেন। যে এটি আসলে আমরা আশা করি, হ্যাঁ, শুধু আসলে প্রশংসা, শুধু সমালোচনা নয়, যে গঠনমূলক আলোচনা, পুঙ্খানু বিস্তারিত আলোচনা, যেটা আসলে আমাদের পরবর্তী কাজের বেলায় আমাদেরকে অনেক হেল্প করে। এটি অনেক, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই মূল্যবান আলোচনা, মূল্যবান মতামত প্রকাশের জন্য। আর আমি আমার নিজের দিক থেকে একটি কথা বলতে চাই, আমি এর পরে জন্মভূমির পরে আমি যে কাজটি আসলে আগে করতে চেয়েছিলাম, প্রামাণ্য চলচ্চিত্র, আমি সেই কাজটি করেছি। তো আমি এর নাম নিগ্রহ কাল নামে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র করেছি, যেটি রোহিঙ্গা সংকটের প্রায় সবগুলো দিকে আলো ফেলবার চেষ্টা করে। আমি মনে করতে পারি আমার আগের রিসার্চের পরে আমি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাওয়ার আগে আমি আরেকবার নতুন করে লম্বা রিসার্চের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি। তো আমি বিশ্বাস করি যে কোনো কাজের ভালো কাজ করবার চেষ্টা আগে গবেষণাটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তো আমি এটি করবার চেষ্টা করি। তো আমি যখন গবেষণা করছিলাম রোহিঙ্গা নিয়ে, যত সারা পৃথিবীতে যত চলচ্চিত্র তৈরি হয়েছে এই মুহূর্তে, তার সমস্ত প্রায় সবগুলো, অলমোস্ট সবগুলো চলচ্চিত্র আমার সংগ্রহে আছে এই মুহূর্তে। আমি দেখেছি, আমার টিমকে দেখিয়েছি,
তো আমি যা দেখেছি তার মধ্যে আমি অনলি 2 ধরনের চলচ্চিত্র পেয়েছি রোহিঙ্গাদের নিয়ে। এর এক ধরনের চলচ্চিত্র হচ্ছে আপনার এক্সটেন্ডেড নিউজ রিপোর্টিং কাইন্ড অফ, যে টেলিভিশনে যে নিউজ রিপোর্টিং গুলো হয়, এখানে এই ঘটেছে, এই ঘটনা ঘটনা, জাস্ট এক্সটেন্ডেড নিউজ রিপোর্টিং। আরেক ধরনের ডকুমেন্টারি পেয়েছি যেগুলো হচ্ছে অনেকটা ফান্ড মঙ্গারিং ডকুমেন্টারি, যে এইখানে এই মানবিক সাহায্যে এই লাগবে এই লাগবে এরকম সংকট চলছে। তো এই 2 ধরনের বাইরে আমি কোনো ডকুমেন্টারি পাইনি। আমার মনে হচ্ছে যে এই বিষয়টার এত বড় ব্যাপক একটি বিষয়, একটি জনগোষ্ঠীর নাগরিকত্ব হারানোর বিষয়ে দীর্ঘ বঞ্চনার ইতিহাসের, আমি সবগুলোর দিকে আলো ফেলে দেখবার চেষ্টা করতে গিয়ে আমি নিগ্রহকাল তৈরি করি, যেখানে অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের এই দীর্ঘ সময় রাখাইন স্টেটে তাদের বসবাসের ইতিহাস, তাদের দীর্ঘ সময়ের যে আইডেন্টিটি ক্রাইসিসের ইতিহাস, এর পেছনের যে কারণ, এবং যতগুলো এক্সোডাস ঘটেছে, ক্রনিকলস অফ এক্সোডাস, এটি তারপরে বাংলাদেশে আসবার পরে তাদের যে জীবনযাপন এবং রিপেট্রিয়েশনের যে উদ্যোগগুলো হয়েছে, প্রায় সবগুলো ঘটনাকে একসাথে করে, যেখানে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক থেকে শুরু করে আমাদের সিকিউরিটি নিরাপত্তা বিশ্লেষক এবং যে মেইন স্টেক হোল্ডার গুলো আছে ওখানে, IOM এবং UNHCR, তাদের যে কান্ট্রি ডিরেক্টর আছেন, জাতিসংঘের যিনি প্রধান আছেন, তাদের সবার মতামত একসাথে করে আমি প্রায় রোহিঙ্গা সংকটের প্রায় সবগুলো দিকে আলো ফেলে দেখবার চেষ্টা করেছি আমি সেই চলচ্চিত্রটিতে নিগ্রহকাল। আমার মনে হচ্ছে যে আমি নিজে যা দেখতে চাই, দেখতে পাই না, যেরকম একটি প্রামাণ্য চলচ্চিত্র, আমি সেরকম একটি চলচ্চিত্র নির্মাণ করবার চেষ্টা করেছি। তো এটিও অনেকগুলো জায়গায় প্রদর্শিত হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার সহ দেশে। বাংলাদেশের প্রথম, আমি জন্মভূমির কথা বলা হয়নি, জন্মভূমি কিন্তু বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র যেটি জাতিসংঘ সদর দপ্তরে প্রদর্শিত হয়েছে। তো যাই হোক, এগুলো হয়তো অন্য বিষয়ে, এই উৎসবে অংশগ্রহণ বা এগুলো, কিন্তু আমার মনে হচ্ছে যে নিগ্রহ কালো একটি, যদি আপনাদের যাদের আগ্রহ আছে এই বিষয়টির পেছনের গল্প বা অন্যান্য, যারা আমি জন্মভূমিতে যা তুলে ধরতে পারিনি বলে মনে হয়েছে, আমার নিজেরও মনে হয়েছে বা আপনাদেরও মনে হয়েছে, আমি তার সবগুলো বিষয়, কারণ এটিতে একটি কাহিনী চিত্র ছিল, আমি এর একটি একটা লিনিয়ার স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে থাকবার চেষ্টা করি। তো আমি যা বলতে পারিনি ওখানে, তার সবকিছুই নিগ্রহকালে রাখবার চেষ্টা হয়েছে। আপনাদের কারো যদি দেখবার আগ্রহ থাকে, সেটিও আলম ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে, আপনারা এটি দেখার সুযোগ নিতে পারেন। তো আমার দিক থেকে এটুকু। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আরেকবার এই আপনাদের সবার মূল্যবান মতামতের জন্য। আমি আমার পরবর্তী কাজগুলোতে নিশ্চয়ই এর রিফ্লেকশন থাকবে। আমি ছোট্ট একটি গল্প বলে শেষ করতে চাই, যেটি হচ্ছে সত্যজিৎ রায়ের কথা। আজকে শৈবাল দা মনে করে দিয়েছেন, আজকে জহির রায়হানের অন্তর্ধান দিবস। আমরা অন্তর্ধান বলি, সবার বেলায় আমরা মৃত্যু শব্দটি ব্যবহার করি, পরলোক গমন করেছেন বা অনেক কিছু, আমরা শুধুমাত্র জহির রায়হানের বেলায় অন্তর্ধান শব্দটি ব্যবহার করি। তো এর কারণটা আমরা নিশ্চয়ই সবাই জানি। উনি শহীদুল্লাহ কাছেরকে খুঁজতে গিয়ে হারিয়েছেন, ওনাকে নিয়ে আমার লেখা আছে, তো একজন পূর্বসূরির কথা নিয়ে। তো জহির রায়হানের উত্তরসূরি আলমগীর কবির, তারেক মাসুদ, আমরা তাদেরই আলোকবর্তিকাটি বহন করে চলবার চেষ্টা করেছি। তারেক ভাই একটি কথা বলতেন যে সংস্কৃতির অগ্রসর যাত্রা হচ্ছে রিলে রেসের মতো, এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করে যায়। আমরা সেই আলোকবর্তিকাটি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা জানেন যে আমাদের অবকাঠামোগত যে দুর্বলতা আছে, একদম মোটা দাগে বলতে গেলে, যে আমাদের চলচ্চিত্রকে ঘোষণা করা হয়েছে শিল্প, আছে এটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে, আদতে এটি সংস্কৃতি। তো আমরা এইরকম কিছু ভুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি বয়স আজকে 63 বছর, আমাদের এখনো পর্যন্ত কোনো জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নেই। তো এরপরে আমাদের একটি চলচ্চিত্র সেন্সর করতে গেলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এই এফডিসি থেকে নো অবজেকশন সার্টিফিকেট, প্রযোজক সমিতি থেকে সার্টিফিকেট, পরিচালক সমিতির সার্টিফিকেট, এই যে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, এটি বললে একজন সৃজনশীল নির্মাতা চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারিয়ে ফেলবে। তো যাই হোক, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা কাজ করবার চেষ্টা করি, এটি অন্য বিষয়। আমরা আমাদের যাত্রাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। চলচ্চিত্র সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আর আমি ছোট্ট গল্পটির কথা যেটি বলছিলাম, সত্যজিৎ রায়ের কথা বলতে চাই। উনি আমাদের সবারই আইডল। যাই হোক, উনি, আমরা জানি সবাই যে উনি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আজীবন সম্মাননা হিসেবে, কোনো নির্দিষ্ট চলচ্চিত্র জেনে নয়। তো উনি এই আজীবন সম্মাননা পাওয়ার পর ওনাকে একজন ব্রিটিশ সাংবাদিক ওনার সাক্ষাৎকার নিতে এসেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো প্রায় 40 বছরের সক্রিয় জীবনে স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র সহ প্রায় 39টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এর মধ্যে আপনার নিজের প্রিয় কাজ কোনটি? তো উনি অনেক সময় নিয়ে ভেবে বলেছিলেন যে আমার মনে হয় আমি
চারুলতায় কম ভুল করে। তো এরকম একজন মাস্টার মেকার যখন এইভাবে বলেন, আমরা তো কোন স্যার। তো আমার কথা হচ্ছে সেইটুকু যে আপনাদের এই মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদের ভাবনা, আমাদের অগ্রযাত্রা, আমাদের কাজ করবার জন্য প্রেরণা হয়ে কাজ করবে। আর আমার প্রতিশ্রুতি থাকবে যে আমরা এর পরের কাজে আরো কম ভুল করবার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগলো প্রসূনের এই সাংঘাতিক ইতিবাচক সেই উদার মনোভঙ্গিটুকুর জন্য। আমি মনে করি যে কোনো সৃজনশীল শিল্পীর এইটাই থাকা দরকার, এবং এটা থাকলেই বরং সে ক্রমাগতভাবে নিজেকে উত্তরণ করে যেতে পারবে এবং তার একটা অভীষ্ট গন্তব্যে পৌঁছনের চেষ্টাটা চালিয়ে যেতে পারবে। আমরা তার এই যাত্রাপথের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করছি ভবিষ্যতে তার কাজের সঙ্গে আমরাও যুক্ত থাকবো, বিস্তারিতার সঙ্গে যুক্ত থাকবে। আপনারা যারা আজকে জুমে এসছেন, আলোচনা অংশ নিয়েছেন, যারা লাইভে দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী সপ্তাহের যে চলচ্চিত্রের অনুষ্ঠান আগামী 6ই ফেব্রুয়ারি যে শনিবার সেদিন হবে, সেদিন আমাদের বাহাস পর্ব। সেদিন আমাদের আমন্ত্রিত অতিথি আসবেন জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লারের যে পরিচালক, তিনি আসবেন। আশা করি আপনারাও যুক্ত হবেন তার কথা শোনার জন্য। ততদিন আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।